ডিমান্ড যেদিকে, মানুষ যেটা হাইপ, আমাকে সেদিকে যেতে হবে, এই জিনিসটা বের হয়ে আসতে হবে। বাংলাদেশের সোসাইটিতে আমরা কিছু সাবজেক্টকে আমরা আসলে গুরুত্বপূর্ণ মনে করি না। হিস্ট্রি বলেন, ফিলোসফি বলেন, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা যেটা মিস করে আসছি, আমরা ইউনিভার্সিটি খুবই অবহেলা করে আসছি, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। সারা পৃথিবী এখন ইন্টারডিসিপ্লিনারি বলি আমরা। আপনি হিস্ট্রি ভালো জানেন, আপনার কাছে হিস্টোরিক্যাল ডেটা যদি আসে, কোনো হিস্টোরিক্যাল আপনি যেভাবে ইন্টারপ্রিট করবেন আমি পারবো না। আপনার কাছে লিটারেচার ডেটা যদি আসে, আমার কাছে সেটা ডিফারেন্ট, আমার কাছে মনে হবে খালি ডেটাই, কিন্তু আপনার কাছে প্যাটার্ন দেখতে পাবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট কি, ডেটা এক জিনিস আর প্যাটার্ন বোঝা আরেক জিনিস। আপনার যে কোর্স পড়ছেন সেটা ভালো মতো পড়ার খুবই ইম্পর্টেন্ট, সেটা ইনসাইট বোঝার পাশাপাশি আপনি অন্য স্কিল ডেভেলপ করেন। আপনি 100% বিশ্বাস রাখেন যে দুইটা যে কম্বিনেশন হবে সেটা সিনার্জি সামনে আসবে। যারা আজকে আমাদের এই পডকাস্টটা শুনছে, কি করলে, কোন জিনিসগুলি তাদের থাকলে, কোন কোন আগ্রহ থাকলে তারা বিজনেস অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিটিক্সে তাদের যাওয়া উচিত, এই ডিরেকশনে তাদের আসা উচিত? এই যে শুনছি ডেটা সায়েন্স, এই যে বিজনেস অ্যানালিটিক্স, এটা পিকচারটা নেওয়া। কিভাবে নিব? যে আমি সেলসে কাজ করছি, এই যে বিজনেস অ্যানালিটিক্স বলা হয়, এটার কম্পোনেন্টগুলো কি আমি জানতে চাই, এবং আমার সেলসের ডেটা দিয়ে আমি কি 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 করতে পারি, এইটা একদম মিনিমাম লেভেলে প্রত্যেকটা মানুষের ম্যান্ডেটরি। যেটা হয়, আমি দেখেছি যারা বিজনেস অ্যানালিস্ট তারা অনেক সময় ফ্রাস্ট্রেটেড ফিল করেন, তারা অনেকে বুঝাতে পারেন না, যাদেরকে ওনারা বেনিফিট দিতে চান, রাইট, তারা বুঝাতে পারেন। আজকে আমরা দারুণ একজন ইন্টারেস্টিং মানুষের সাথে আড্ডা দেব। ইন্টারেস্টিং বললাম এই কারণে, কারণ এই মানুষটার লাইফ ক্যারিয়ার এত ডাইভার্সিফাইড। বলি, উনি পড়াশোনা করেছেন হচ্ছে বুয়েটে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। তারপরে আবার আইবিএ থেকে এমবিএ করেছেন। করার পরে তারপরে বাংলাদেশে বেশ কিছু সফটওয়্যার কোম্পানিতে কাজ করেছেন। তারপরে এক পর্যায়ে গিয়ে গ্রামীণ ফোনের আইটিতে কাজ করেছেন, টেলিকম নিয়ে দীর্ঘ সময় তার কাজ। তারপরে তিনি চলে গেছেন অস্ট্রেলিয়ায় পিএইচডি করতে, পিএইচডি করেছেন, কাজ করেছেন। তারপরে আবার এক পর্যায়ে গেছেন মালয়েশিয়ায়, সেখানে গিয়ে তিনি পড়াশোনা করেছেন, পড়িয়েছেন, এবং ফাইনালি তিনি এখন আছেন ইউকেতে, এবং ইউকের অক্সফোর্ড ব্রুক ইউনিভার্সিটিতে তিনি পড়াচ্ছেন। এবং যে বিষয় তিনি পড়াচ্ছেন সেটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স। বর্তমান দুনিয়ার সবচাইতে চাহিদা সম্পন্ন যে সাবজেক্টটি, সেটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স, বিজনেস অ্যানালিটিক্স। অত্যন্ত কঠিন একটা বিষয়, খুব নতুন একটা সাবজেক্ট, এবং এই ডেটা অ্যানালিটিক্স বা বিজনেস অ্যানালিটিক্সের ধারণা খুব বেশি দিন হয়নি যে এটা প্রচলিত হয়েছে। কিন্তু সেই বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন এই ভদ্রলোক, যার পাণ্ডিত্য, যার জ্ঞান, যার বোধ অসাধারণ। এবং তার চেয়ে তো বড় কথা, তিনি জীবনে বিভিন্ন স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছেন, অনেক বড় বড় স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছেন, যে স্ট্রাগলের সামনে পড়লে মানুষ হেরে যায়, পিছিয়ে যায়, মরে যায়। তিনি পিছিয়ে যাননি, পড়ে যাননি, মরে যাননি, উঠে দাঁড়িয়েছেন, এবং সর্বোচ্চ শিখরে তিনি কাজ করছেন। যার গল্প এতক্ষণ বললাম তার নাম হচ্ছে জনাব নোমান চৌধুরী। আজ তিনি আছেন আমাদের সাথে। আজকে তার জীবন নিয়ে গল্প করব, তার ফিলোসফি নিয়ে গল্প করব, তার স্ট্রাগল নিয়ে গল্প করব, তার ক্যারিয়ার, পড়াশোনা এবং বিজনেস অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিটিক্স কী করে আমাদের ছেলে মেয়েদের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সেটা নিয়ে কথা বলবো। স্বাগত আপনাকে জনাব নোমান চৌধুরী। না, আপনাকে থ্যাংক ইউ আপনার প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংকস আ লট। আপনি এবিপির সাথে আছেন এবং অনেক জায়গায় পড়াচ্ছেন, কিন্তু তার আগে আমি আরেকটা জিনিস জানতে চাই যে আপনি শুরু করেছিলেন বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোম্পানির সাথে, এবং এক পর্যায়ে গ্রামীণ ফোন আইটির সাথে কাজ করছেন, সেখানেও আপনি টেলিকমিউনিকেশন সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছেন। সো কর্পোরেট লাইফে যদি থাকতেন তাহলে তো একটা খুবই শাইনিং একটা জায়গায়, অনেক টাকা পয়সা, এবং এটা হাই ডিমান্ডিং ওয়ার্ল্ড ওয়াইড টেলিকমিউনিকেশন। সেটা বাদ দিয়ে আপনি টিচিং প্রফেশন বা পড়ানো বা এই এডুকেশনের দিকে ঝুঁকলেন কেন? কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল বুয়েট থেকে, তো স্বাভাবিকভাবে আমরা সফটওয়্যার কোম্পানি বা এই ধরনের কোম্পানিতে কাজ করি আর নর্মালি।
তো আমিও শুরু করেছিলাম সফটওয়্যার কোম্পানি দিয়ে শুরু করেছিলাম। আমার মেইনলি আমার রোলটা ছিল মানে ম্যানেজমেন্ট লেভেলে আর কি, সফটওয়্যার টেকনো ম্যানেজমেন্ট লেভেলে। তারপর আমি গ্রামীণ ফোনে জয়েন করে আমি এনএসএনে ছিলাম। সেই সময় কিন্তু আসলে টেলিকম কোম্পানিগুলা, টেলিকম ইন্ডাস্ট্রি খুবই মানে বুম ছিল। তো অনেক কিছু শিখেছি, আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি। আসলে আমরা ইউনিভার্সিটি যতটুকু পড়ি তার বাইরে যখন কাজ করতে যাই, তো হ্যাঁ অনেক কিছু লার্নিং হয়েছে। তো এরপরে আমি আলহামদুলিল্লাহ জিপিতে আমি যখন কাজ করেছি, যদিও টেলিকম কোম্পানি, আমার রোলটা ছিল মেইনলি আসলে সফটওয়্যার বা সিস্টেম ডেভেলপমেন্ট নিয়ে। এবং আমি যেই রোলে কাজ করেছিলাম সেটা হচ্ছে অনেকগুলো সিস্টেমকে আমরা ইন্টিগ্রেট করে একটা বড় সিস্টেম বানানো, হ্যাঁ, যেন আমরা একটা টেলিকম কোম্পানির মানে বার্ড এই ভিউ থেকে দেখতে পারি বিভিন্ন কম্পোনেন্টগুলো কীভাবে কানেক্টেড, এবং সেইখান থেকে অনেক বেনিফিট আছে। তো আলহামদুলিল্লাহ শেখা হয়েছে। কিন্তু একটা পর্যায়ে আমি ফিল করা শুরু করেছিলাম যে আমার পার্সোনালি আর কি আমি মোর স্যাটিসফাই ফিল করি মানুষের সঙ্গে ইন্টারাকশনে। এখন কর্পোরেটে কি সেই ইন্টারাকশন কি সম্ভব না? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব, কিন্তু সেই ইন্টারাকশনটা একটু ডিফারেন্ট লেভেলের। প্রফেশনাল ইন্টারাকশন আমরা যতই পার্সোনাল হতে চাই, সেইটার একটা ফ্রেমওয়ার্ক আছে, আমরা সেটা বাইরে আসতে পারি না। কিন্তু আমি আমার ছোটোবেলা থেকে আমি বলবো, আমি যখন ইউনিভার্সিটিতে বুয়েটে পড়াশোনা শুরু করি তার আগে থেকেই আমার একটা বড় অভিজ্ঞতা ছিল আসলে ঢাকায় অনেক কোচিং সেন্টারে ক্লাস নেওয়া। ওকে, আমি ম্যাপস, ওমেকা, সেই যুগে যে কোচিং সেন্টারগুলো ছিল অনেক বছর কাজ করেছি। আমার নর্মালি কোচিং সেন্টারে আমরা পড়াই হচ্ছে ভর্তি কোচিং, অ্যাডমিশন কোচিংয়ে পড়াই, কিন্তু আমার সুযোগ হয়েছিল ক্লাস 4 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত কোচিং করানো। আমি তখন আমার যেটা ভালো লেগেছে যে এই স্টুডেন্টদের, এই যারা ইয়াং, তাদের সঙ্গে কথা বলতে গেলে আমাদের অনেক কিছু লার্নিং হয়। তাদের অনেক কোয়েশ্চেন থাকে, যে কোয়েশ্চেনগুলো খুবই পিওর কোয়েশ্চেন্স, যেগুলো আমরা অনেক সময় একটা বয়সে চলে আসলে সেই কোয়েশ্চেনগুলো হয়তো আমার কাছে মনে হয় পিওর থাকে না। আমার মনে হয় যে তার চেয়ে একটা বড় কারণ সম্ভবত ইউ অলওয়েজ হ্যাভ দ্য ফিলোসফি লাইক টর্চ অফ দ্য লাইটস অফ দ্য স্টুডেন্টস। এক্স্যাক্টলি, হ্যাঁ। তাদেরকে ইন্সপায়ার করা, তাদেরকে একটা নতুন জীবনের সন্ধান দেওয়া, তাদের স্বপ্নটাকে বাস্তবায়নে সাহায্য করা, সেটা বোধহয় আপনার আরো বড় লক্ষ্য ছিল। হ্যাঁ, ওইটা শুরুতে এভাবে ভাবি নাই কখনো যে আসলে এইরকম যে দেখবো, কিন্তু যখন ওদের সঙ্গে ইন্টারাকশন শুরু করলাম তখন দেখলাম যে তাদের অনেক মনে হচ্ছিল যে আমাদের আসলে করার আছে। মানে আমি মানে কোচিংয়ে যখন শুরু করি ওদের সঙ্গে ইন্টারাকশন আমরা পড়াশোনা দিয়েই শুরু করি, কিন্তু যখন বাচ্চারা প্রশ্ন করে, যারা ইয়াং তার প্রশ্ন করে, তখন মনে হচ্ছে এই জায়গায় কিছু মানুষের কাজ করা দরকার আছে। হ্যাঁ, তো গ্রামীণ ফোনে কাজ করা অবস্থায় তখন আমার একটা পর্যায়ে মনে হয়েছে যে আমার এই ক্যারিয়ারটা, হ্যাঁ আমি জানি এটা যদি আমি কন্টিনিউ করি অনেক দূর যাব। দেখেছি যারা সিনিয়র তারা কোথায় গিয়েছেন, প্রফেশনালি কোথায় গিয়েছেন, বিভিন্ন দেশে তারা এস্টাবলিশ হয়ে গেছে। অর্থনৈতিকভাবে খুবই ভালো অবস্থায় থাকবো, ফ্যান্টাস্টিক লাইফ, রিল্যাক্স, আরাম লাইফ। আমরা মনে আছে আমরা অনেক সময় বলতাম যে আমাদের ফ্লোরটা হচ্ছে রানওয়ে, হ্যাঁ, যে এই ফ্লোরে আসে সে একদিন বাইরে চলে যাবে, এই যে একটা স্বপ্ন। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমি একটু এমন একটা পেশায় যাই যেখানে গেলে ওই জিনিসটা কন্টিনিউ করতে পারি। হ্যাঁ, যে ইয়াংদের সঙ্গে কথাবার্তা বলা, তাদের সঙ্গে ডেভেলপিং হিউম্যান রিসোর্সেস, তাদের সঙ্গে কথা বলা। এবং আমি বিশ্বাস করি আমরা যারা প্রিভিলেজড, আমরা যারা সমাজে আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আমাদের উচিত এই ইয়াংদের পাশে কথা না বললেও তাদের পাশে থাকা, আমাদের রেসপন্সিবিলিটি এটা। হ্যাঁ, সেটা তো সেইখান থেকে আমি চিন্তা করছিলাম যে সেটা বেস্ট ওয়েটা কি। বেস্ট ওয়ে হচ্ছে, হ্যাঁ, আমি যদি ট্রেনিং দেই, প্রফেশনাল ট্রেনিং দিই, সেটা একটা গ্রুপ অফ অডিয়েন্স। আমি যে টিচিংয়ে আসি, আমি ইউনিভার্সিটি বা কলেজ টিচিংয়ে যাই, অন্তত তাদের সঙ্গে তাদের পাশে থাকা, তাদের গল্পগুলো শোনা, যেই জিনিসটা আমি আগে এনজয় করতাম। আবার আমার কাছে মনে হয়েছে অনেক ইয়াং মাইন্ড তারা বেনিফিটেড হয়েছে, হয়তো আমি অনেক বেশি বেনিফিটেড হয়েছি। কারণ আমি অনেক বেশি বেনিফিট হয়েছে এই কারণে তাদের প্রশ্নগুলো কিন্তু আমাকে ভাবিয়েছে। কারণ একটা মানুষের জীবনে যে এই ধরনের ফ্রেমওয়ার্ক দরকার পড়ে, সেটা আমি কখনো ভাবি নাই। যখন তারা প্রশ্ন করা শুরু করলো তখন আমি দেখলাম যে আচ্ছা, আমারই তো এই অ্যান্সারগুলো নাই। তো ওই জিনিসটা কন্টিনিউ করার জন্য আমি আসলে ভাবলাম যে টিচিংয়ে যাই, ইনশাআল্লাহ। তো তারপরে নেক্সট তাহলে কোথাও ব্র্যাকে জয়েন করলেন, কয়েকটি ইউনিভার্সিটিতে আপনি পড়েন? জি, আমি গ্রামীণ ফোন থেকে জয়েন করি, একটা কলেজে জয়েন করি, বিমস কলেজে জয়েন করি। সেখানে ছিলাম 2 বছরের মতো ছিলাম। তারপর ঢাকা স্টেট ইউনিভার্সিটিতে পড়াই, স্টেট ইউনিভার্সিটি, এবং শেষে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে। সবগুলো জায়গাতেই সিএসসির উপরে পড়া? মানে আমি পড়িয়েছি আসলে, আমার যেহেতু এমবিএ ছিল, আইবিএ থেকে এমবিএ করেছিলাম, আর যেহেতু কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সো দুইটার কম্বিনেশন। আমি মেইনলি পড়াতাম আপনার এমআইএস, আচ্ছা, টেকনো ম্যানেজমেন্ট, আইটি ম্যানেজমেন্ট, ডেটা অ্যাপ্লিকেশন সাইড, যেগুলো আর কি, পিওর কম্পিউটার সায়েন্স না। আচ্ছা, আচ্ছা। আর গ্রামীণ ফোনে যে কাজটা করেছিলাম, মানে যেই প্রজেক্টে আমি ছিলাম, সেই প্রজেক্টের কারণে যেটা মানে আমি একটা বার্ড আই ভিউ পেয়েছিলাম, যে রাদার দ্যান টেকনিক্যালিটিস, হ্যাঁ, সেই জিনিসটা আমি এনজয় করতাম, সেই লাইনে পড়াতাম আসলে মেইনলি। ফাইন। আর দেন অস্ট্রেলিয়া গেলেন, পিএইচডি করলেন, দেন মালয়েশিয়াতে কি করলেন?
মালয়েশিয়াতে আমি একটা অস্ট্রেলিয়াতে পিএইচডি করার পরে আমি আসলে একটু চাচ্ছিলাম একটু ডিফারেন্ট কালচার বা ডিফারেন্ট এনভায়রনমেন্ট। তো সেই দিক দিয়ে আমি অনেক জায়গায় ট্রাই করছিলাম যাওয়ার। তো মালয়েশিয়াতে আলহামদুলিল্লাহ আমি সুযোগ হয়। তো মালয়েশিয়াতে আমি যেখানে পড়িয়েছি সেটা হচ্ছে আপনার একটা চাইনিজ ইউনিভার্সিটির মালয়েশিয়ান ক্যাম্পাস, এবং সেটা মালয়েশিয়ার প্রথম চাইনিজ ইউনিভার্সিটি, শিয়ামেন ইউনিভার্সিটি। তো দ্যাট ওয়াজ এ ভেরি বিগ এক্সপিরিয়েন্স ফর মি, বিকজ আমি যে শিয়ামেনে ছিলাম, শিয়ামেনে যারা স্টুডেন্ট ছিল মালাই ছিল, অনেক চাইনিজ ছিল। চাইনিজ আবার তারা অরিজিনাল আমরা যেটা মেইনল্যান্ড চাইনিজ এবং মালাই চাইনিজ। তো দ্যাট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স, যে তাদের সঙ্গে কনভারসেশন করা, ডিফারেন্ট কালচারটা দেখা। তো মালয়েশিয়া আমি এই লাইনে পড়িয়েছি, বিজনেস অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিটিক্স লাইনে পড়িয়েছি। তারপরে ইউকে যাওয়ার প্ল্যান হলো কবে, কবে গেলেন, কি হলো? মালয়েশিয়া ছিলাম। মালয়েশিয়া থাকার পরে ফ্র্যাঙ্কলি স্পিকিং মালয়েশিয়াতে আমার ফ্যামিলি একটু বড়, হ্যাঁ, তো কিছু চ্যালেঞ্জ আমি ওখানে ফেস করছিলাম। এই জন্য ভাবছিলাম মানে যেটা হয় বাইরের দেশে আপনি পিএইচডি করার পর থেকে কিন্তু তারা একাডেমিক ক্যারিয়ার কাউন্ট শুরু করে। আমরা বাংলাদেশের জিনিসটা একটু অন্যভাবে দেখি, আপনার এক্সপিরিয়েন্সগুলো গ্রো করতে পিএইচডি হলে হয়তো আপনি আরও টপে চলে যাবেন, কিন্তু সবাই কাউন্ট হয়। কিন্তু বাইরের দেশে আপনি ইউনিভার্সিটি লেভেলে ওরা কাউন্টই শুরু করে আপনি যেদিন পিএইচডি শেষ করেছেন। হ্যাঁ, তো নানা কারণে আমি পিএইচডি একটু দেরি করে হয়েছে আমার। তো তারপর থেকে তারা যে মানে মূল কথা জবগুলো যেগুলো পাচ্ছি না সেগুলো একটু জুনিয়র লেভেলে। তো আমার বড় ফ্যামিলি নিয়ে আসলে একটু সার্ভাইভ করা ডিফিকাল্ট ছিল, তখন আমি আসলে বিভিন্ন দেশে ট্রাই করি। ইউকেতে আমি জবটা পেয়ে যাই আলহামদুলিল্লাহ। আর সেই সময় আফটার কোভিডের পরে আপনার আসলে ইউনিভার্সিটিগুলা বেশ শ্রিঙ্কিং হচ্ছিল, অনেক সারা ওয়ার্ল্ডে এটা একটা ফেনোমেনা চলছিল। ডিপার্টমেন্ট মানে মার্চ করা, ঠিক আছে, ফ্যাকাল্টি নাম্বার রিডিউস করা। তো সেই সময় আমি ইউকেতে অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটিতে আমি একটা ফুল টাইম পার্মানেন্ট পজিশন পাই, সেটাও আমার বিজনেস অ্যানালিটিক্স লাইনে। তো আমি তখন এই সুযোগটা নিলাম যে একটা ডিফারেন্ট কালচার দেখা। বিশেষ করে আমি ওয়েস্টে ছিলাম অস্ট্রেলিয়াতে, ইউকে আরেকটা ওয়েস্টার্ন কান্ট্রি। তো দুইটার মধ্যে একটা কম্পেয়ার করার সুযোগ হবে, দুইটা দেশ সম্পর্কে অনেক কিছু শুনেছি। সো ওই জন্য সুযোগটা নেই আর কি। এক্সেলেন্ট। এখন আপনাকে আমি একটা জানতে চাই যে ইদানিং এই বিজনেস অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিটিক্স নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, সারা দুনিয়া জুড়ে হচ্ছে, এবং স্পেশালি সেলস মার্কেটিং এর ক্ষেত্রে এটা তো একটা বিশাল বড় ইম্প্যাক্ট ফেলছে। সো আমাদের দেশে আসলে বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালিটিক্স আসলে কতটা প্রযোজ্য? আসলে যে কোনো ব্যবসায় আপনার ডেটা ড্রিভেন যে ডিসিশন মেকিং বলি, সেটা সবসময় ছিল। মানে আমরা যদি বলি আমরা পার্সোনাল লাইফে আমরা যখন সিদ্ধান্ত নেই, আমরা কি ডেটা ছাড়া ডিসিশন নেই? মোটেই না। হয়তো সেভাবে করে ওই কম্পিউটার সায়েন্সের ভাষায় ডেটা কালেক্ট করে প্রসেস করে ডিসিশন নেই না, কিন্তু আমার সব সময় কিন্তু আমরা তথ্যের ভিত্তিতে, পাস্টের ভিত্তিতে, আগামীতে কি হতে যাচ্ছে প্রেডিকশন করে কিন্তু আমরা সিদ্ধান্তগুলো নিই। সো আর ব্যবসা যেহেতু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেখানে আপনার সিদ্ধান্ত নিতে হবে, সেই সিদ্ধান্তের সঙ্গে অনেক কিছু জড়িত। সো ডেটা খুব ইম্পর্টেন্ট, তো এটা সবসময় ছিল। এখন সারা ওয়ার্ল্ডে যেহেতু মানে আমি যদি বলি কেন এই জিনিসটা আরও বেশি মানে সামনে চলে আসছে, এর একটা বড় কারণ হচ্ছে আমরা যখন সেই অনেক বছর আগে কম্পিউটার সায়েন্স পড়তাম, কিছু হার্ডওয়্যারের আপনার কিছু লিমিটেশনস ছিল। হ্যাঁ, যে হার্ডওয়্যারগুলো ছিল সেগুলো বেশি ডেটাকে প্রসেস করে ডিসিশন নেওয়া এত কুইক পারতো না। তো আমি বলব লাস্ট ডিকেইডে এই জিনিসটা অনেক ইমপ্রুভ করেছে। কিছু কোম্পানি এসছে, আমরা এনভিডিয়া যে কোম্পানিগুলো অন্য কারণে চিনতাম, তারা কিন্তু অনেক প্রসেসর নিয়ে আসছে। তো বিশাল পরিমাণ ডেটা আপনি যদি প্রসেস করতে পারেন, আপনার ডিসিশনটা বেটার হবে। তো এই জন্য আরও সামনে চলে আসছে। আগে যেটা হতো হয়তো এক্সেল বেসড ডেটা নিয়ে প্রসেস করতাম, বা অন্যান্য যে সফটওয়্যার বা টুলস ছিল সেগুলো এত পরিমাণ ডেটাকে নিয়ে প্রসেস করে হয়তো ডিসিশন কুইকলি দিতে পারতো না, সেটা আসছে। বাংলাদেশেও যেহেতু আমরা ব্যবসা চলছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মেক করতে হচ্ছে, অবশ্যই এই আমাদের কোম্পানিগুলো এটা এক্সপ্লোর করা খুবই ইম্পর্টেন্ট। কিছু কিছু বড় কোম্পানি করছে, তারা তাদের নিজস্ব টিম আছে, কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, এটা সব দেশের জন্য মনে হয়, আমি ইউকেতেও কিছু প্রজেক্টে কাজ করছি, যেটা মনে হয় যারা এসএমই বলি, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, তারা অনেক ধরনের চ্যালেঞ্জ দিয়ে যায়। হ্যাঁ, বড় কোম্পানিগুলো টিমই থাকে, ডেডিকেটেড টিম। মোটামুটি বড় কোম্পানিগুলো বাংলাদেশে তারা বাইরের যে কোনো একটা কোম্পানি যেই ধরনের টুলস বা সফটওয়্যার ইউজ করে, ওরা কিন্তু পাচ্ছে সেটা। কিন্তু আমি মনে করি বিশেষ করে আমাদের কাজ করা উচিত যারা এসএমই, যাদের লিমিটেশনস আছে, যারা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে হয়তো অত বাজেট নেই, হ্যাঁ, তাদের আসলে তাদেরকে কীভাবে হেল্প করা যায়, তাদের এগিয়ে আসা উচিত। হ্যাঁ, যেন তারা কম্পিট করতে পারে। কারণ একটা গ্রুপ অফ কোম্পানি যদি ডেটা ড্রিভেন ডিসিশন মেক করে আর এই গ্রুপটা যদি সেটা না পারে, গ্যাপটা বাড়তেই থাকবে। হ্যাঁ, আমার কাছে। তো তার মানে আজকের দিনে ব্যবসা তো খুবই কম্পিটিটিভ, খুবই টাফ, এবং লাইক নেক টু নেক সবাই প্রায় একই ধরনের ব্যবসা করছে একটা সেগমেন্টে। সুতরাং তারা যদি কোনো লিভারেজ পেতে চায়, যদি এগিয়ে যেতে চায়, তাহলে বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালিটিক্স এর কোনো বিকল্প নাই, অন্তত এখনকার দিনে। আর যেহেতু প্রযুক্তি আমাদের সেই সুবিধা দিচ্ছে,
সেটা না নেওয়াটা অনেকটা অপরাধের পর্যায়ে পড়ে বলা যায়। হ্যাঁ, অপরাধের পর্যায়ে পড়ে। সেটাই মানে আসলে যদি আমি যদি সমাজে ওয়েলফেয়ার চিন্তা করি, আমাদের কোম্পানি যারা কাজ করছে, আসলে আমরা ব্যবসা আমরা ব্যবসা করি কেন? আসলে ব্যবসা আমি বলবো আমরা ব্যবসা করি আসলে একটা ভ্যালু অ্যাড করার জন্য। অ্যাবসলিউটলি, ঠিক না? এখন সেই ভ্যালু এডিশন যদি করতে যেতে আমাকে বেস্ট জিনিস নিয়ে আগাতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, একটা সময় ছিল অনেক টুলস ফ্রি ছিল না, এখন প্রচুর টুলস আছে যেগুলো ফ্রি, যেগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি বা অনেক ধরনের টুলস সফটওয়্যার বলি, এগুলো ফ্রি। এগুলো জাস্ট এক্সপ্লোর করলে, এবং আমাদের বাংলাদেশে প্রচুর ছেলেপেলে আছে যারা এগুলোতে এক্সপার্ট, খুবই এক্সপার্ট, ইউনিভার্সিটি পাস করে তারা এগুলো এক্সপার্ট। যে আগে ছিল যে একদম সফটওয়্যার কিনতে হবে, পারচেস করতে হবে, লাইসেন্স লাগবে, সেই জিনিসগুলো এখন অনেক ওপেন। প্লাস আমাদের ইয়াং ছেলে পেলে যারা এখন এই এসএসসি পাস করেছে, এইচএসসি পাস করেছে, এরা কিন্তু অনেক বেশি কম্পিউটার টেকনোলজির সাথে অনেকভাবে তারা কানেক্টেড, তারা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে জানে, মোবাইল অ্যাপস ব্যবহার করতে জানে, তারা কিন্তু অনেক আপডেটেড, অনেক স্মার্ট। সার্টেনলি। এবং একটা সবচেয়ে বড় যেটা বেনিফিট, আমরা যখন সেই 2003 বা 2-তে বুয়েটে পড়েছি, আমার তো মনে পড়ে তখন গুগল ছিল না। হ্যাঁ, গুগল ছিল না। আমার মনে আছে আমি যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যাই, আমাদের ছিল সি ল্যাঙ্গুয়েজ। তো মানে একটু স্ট্রাগল করছিলাম, এবং অত্যন্ত কঠিন ভাষা ছিল সেটা শেখাটা, এত মোটা মোটা বই। আর স্পেশালি সেই কম্পিটিশনের কথা আবার চলে আসে বুয়েটে, যে আমি যাদের সঙ্গে পড়তাম তারা যেই লেভেলে মানে আগাচ্ছিল, মানে সেটা তাল মিলিয়ে চলা ডিফিকাল্ট ছিল। তো আমার মনে আছে আমি কোন এক রমজান মাসে এই 30 days আমি একটা বই এই মাথা থেকে ওই মাথা ধরে শেষ করেছিলাম, প্রত্যেকটা কোড লিখে লিখে ট্রাই করেছিলাম। কিন্তু এখন কিন্তু পড়াশোনা ডিফারেন্ট, এখন অনেক অনেক ডিফারেন্ট। এখন আপনি যে কোনো কিছু যদি জানতে চান, ইউটিউবে অনেক কিছু আছে। আমরা যেটা বলি মুক, ম্যাসিভ অনলাইন যে লার্নিং যে প্ল্যাটফর্মগুলো আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, এবং একটা ছেলে চাইলে কিন্তু সে উইদিন 7 days মধ্যে যে কোনো স্কিল ডেভেলপ করে ফেলতে পারে। এবং কিছু ছেলে পেলে আছে যাদেরকে যদি আপনি গাইডলাইন দিতে পারেন, ওরা সুপার মোটিভেটেড। এখন কি গাইডলাইন লাগে? এখন তো নিজেরাই গাইডলাইন। হ্যাঁ, 100%। মানে আমাদের ইন্টারনেট টেকনোলজি এখন এমন জায়গায় চলে এসছে, ইউটিউব চলে এসছে এমন জায়গায় যে আপনি আলপিন থেকে শুরু করে এরোপ্লেন চাইলে সবই বানাতে পারবেন। মানে ওদেরকে আমাদের যেটা মোটিভেটেড, মানে ওদেরকে যেটা দিতে হবে মানে গোল, মানে আপনি আপনার কোম্পানিতে আপনি যদি মানুষকে বলেন যে তোমাকে এটা শিখে আসতে হবে 7 দিন পরে, এটাকে সে খারাপভাবে নিবে না, এটাকে সে ওয়েলকামিং করবে। আপনাকে মনে হয় যে এখনকার দিনের জন্য একটা, আপনি যেহেতু দেশের বাইরে আছেন, আপনি হয়তো ভালো বলতে পারবেন, মানে আমাদের দেশে যেমন ছিল যে আচ্ছা আমরা একটা স্কিল ডেভেলপ করলাম, এটা দিয়ে জীবন পার করে দিলাম। এখন কি আর ওই দিন আছে যে একটা স্কিল দিয়ে আমরা জীবন? অবশ্যই না, ঠিক না। কারণ পৃথিবী চেঞ্জ হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, কিছু মানুষ আমাদের বা কি ইয়াং জেনারেশন আছে যারা এটাতে হ্যাপিও থাকবে না, যে একটা স্কিল দিয়ে জীবন পার করে দেবো, এই অবস্থা বা এই মানসিকতা এখন মানুষের নেই। আমাদেরকে এখন ওদেরকে কাজে লাগাতে হলে ওদের প্রচুর গোল দিতে হবে। এই গোলগুলো হচ্ছে ওদের খাদ্যের মতো। হ্যাঁ, তো এটা ভালো। এখন কোম্পানিগুলো যেটা করা উচিত, সবই ইন্টারনেটে অ্যাভেলেবেল, এক্সপ্লোর করতে বলা উচিত ওদেরকে, তোমরা এক্সপ্লোর করো, তোমরা আইডিয়া নিয়ে আসো। হ্যাঁ, যেটা হয় আমার কাছে মনে হয়, এটা সবাই হয়তো স্বীকার করবেন যে কোম্পানিগুলোতে যারা ম্যানেজমেন্টে আছেন ওনারা এগুলোর ব্যাপারে অ্যাওয়্যার না, কি হতে পারে কি হতে পারে না, অসুবিধা নেই। সো এই জায়গাটার কাজ করা জায়গা আছে, ওটা ডিফারেন্ট এরিয়া। কিন্তু আমাদের যারা ইয়াং যারা কাজ করছেন তাদেরকে বলতে হবে তোমরা আইডিয়া নিয়ে আসো, এক্সপ্লোর করো, এই ধরনের ডেটা নিয়ে আমরা কাজ করি, কি হয় দেখো না। ওদেরকে নিয়ে আমরা মিটিং করি, তোমরা বলো, আমাদের আইডিয়া দাও, ওরাই ডিবেট করুক, আপনি সামনে থাকেন, ওরাই একটা ডিসিশন নেক। ইম্পর্টেন্ট এটা, মানে যে কোনো কোম্পানির জন্য। এখন বলা হচ্ছে যে এত দ্রুত প্রফেশন চেঞ্জ হচ্ছে যে আপনার যদি মাল্টি সেট অফ স্কিলস না থাকে, তাহলে আপনার জন্য এমপ্লয়েবল থাকাটা খুবই ডিফিকাল্ট। খুব স্বাভাবিক, কারণ আসলে আমি ডেটা নিয়ে কাজ করতে গেলে দেখা যায় ডেটা সায়েন্সে অনেক ধরনের এরিয়া আছে, এবং এক এক এরিয়াতে এক এক ধরনের স্কিল লাগে। হ্যাঁ, তো কারো একজন একটা এরিয়া দিয়ে হয়তো শুরু করবে, কিন্তু আপনি যে ফুল বেনিফিটটা চান, এই একই ডেটা নিয়ে কিন্তু অনেক ধরনের কাজ করা যায়। হ্যাঁ, অনেক ধরনের টুলস ইউজ করে অনেক ধরনের কাজ প্রেডিকশন করা যায়। আমরা যেটা বলি মানে টেকনিক্যাল ভাষায় সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, এখন চলে আসছে জেন এআই, এলএলএম বলি, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস। অনেক এরিয়া আছে একই ডেটা নিয়ে, আপনি অনেক ধরনের মডেল ইউজ করে সিদ্ধান্ত নিতে পারবেন, এবং সিদ্ধান্তগুলোর মধ্যে কোয়ালিটিগত পার্থক্য থাকে। কেউ যদি বলে যে আমি এই ডেটা নিয়ে আমি এই মডেল ইউজ করে ডিসিশন নিব, আমরা প্রশ্ন করবো যে কেন এই মডেলে গেলা, তোমার আরও মডেল আছে, আরও অ্যাপ্রোচ আছে। হ্যাঁ, সো এই জন্য এইগুলো যদি আমরা এক্সপ্লোর না করি, এমনি আমি বলবো মানে আমাদের ক্যারিয়ার ওয়াইজ ডিফিকাল্ট হয়ে যাবে জব খোঁজা যদি বলি। আর এমনি আমি বলবো যে নিজের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য কোম্পানিগুলো তাদের ডেভেলপমেন্টের জন্য আসলে এই জায়গাগুলো এক্সপ্লোর করা উচিত। তো এটা চ্যালেঞ্জিং এরিয়া,
যে আসলে ফিল্ডটা অনেক বড়, সবারই সুযোগ হয় না সেই আন্ডারগ্রেডে সেগুলো পড়ে আসার। হ্যাঁ, কিন্তু কোথা থেকে শুরু করতে হবে, এক জায়গাতে শুরু করতে হবে। আর এই জন্য আমি মনে করি আমাদের যারা আমরা আমরা মানে একাডেমিক লাইনে আছি বা ট্রেনিং লাইনে আছে, আমাদের একটা বড় রোল প্লে করার আছে। আচ্ছা ডক্টর রহমান, আমি একটা জিনিস জানতে চাই, মানে ধরেন আমরা যদি যারা ইয়াং আছে আজকে, যারা এসএসসি দিচ্ছে, ক্লাস 8-এ পড়ে, বা যারা এইচএসসি দিচ্ছে বা ডিগ্রি পড়ছে, তাদের কি এরকম বুয়েট থেকে আপনার মতন কম্পিউটার সায়েন্সে পাশ করার পরে তাহলে পরে কি সে বিজনেস অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিটিক্স পারবে, নাকি একটা আর্টস নিয়ে পড়ছে বা কমার্স নিয়ে পড়ছে সেই ছেলেও পারবে? সবাই পারবে, সবাই পারবে। এখন আপনি যেহেতু বুয়েটের কম্পিউটার সায়েন্সের কথাই বললেন, যে কম্পিউটার সায়েন্সে যারা পড়ে তাদের কাজের লেয়ারটা ডিফারেন্ট। আচ্ছা, কাজের লেয়ারটা পুরাই ডিফারেন্ট। হ্যাঁ, আর আমরা মানে আমার অত জ্ঞানী না হলেও চলবে, না না, অত মেধা না হলেও চলবে। মেধা মানে যেটা আমরা অ্যাপ্লিকেশন সাইডটা ইম্পর্টেন্ট। এখন অ্যাপ্লিকেশন সাইড, আর অ্যাপ্লিকেশন সাইডটাতে যেতে হলে যারা আমরা অনেক সময় ভাবতে পারি আমাদের সিএসসি ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো, হয়তো ভ্যালু এডিশন আছে, কিন্তু ওরা যে জিনিসগুলো ডেভেলপ করে আমরা না হলে তো হবেই না। না, বরঞ্চ আমি যদি বলি একটা এক্সাম্পল দিই, যে গাড়ি যারা বানাচ্ছেন আর গাড়ি যারা ব্যবহার করছেন, তো আমি কোনটাতে ফোকাস করতে চাই? আমি যেটা নিয়ে কথা বলছি বা আমি যেটা পড়াই বা যেটা এখন বিজনেসে দরকার, সেটা হচ্ছে গাড়ি আছে, গাড়ি কেউ না কেউ বানাচ্ছেন, হ্যাঁ, এবং তাদেরকে বানাতে দিই। আমাদের ড্রাইভার দরকার, আমাদের ড্রাইভার দরকার। এই গাড়িটা কীভাবে ব্যবহার করা যায়, বেস্ট ওয়েতে ব্যবহার করা যায়। একটা হচ্ছে গাড়ি চালানোর স্কিল, গাড়ি বানানোর স্কিল না। হ্যাঁ, গাড়ি বানানোর প্রসেসটা যদি একটু ইনসাইট থাকে, কিছু একটা থাকে, এটা ভালো, এটা জানতে পারলে ভালো, স্যাটিসফাইং, ঠিক আছে, গুড। কিন্তু গাড়ি চালানো নট নেসেসারিলি জানতে, নট নেসেসারি নট। এবং এই জানারও আবার বিভিন্ন লেয়ার আছে। হ্যাঁ, এটা আমাদেরই আসলে ব্যর্থতা। আমরা যারা পড়াই, আমরা আসলে জানা বলতে বুঝি খুবই টেকনিক্যাল ডিটেলসে জানা। অনেক কিছু কি বলবো, অ্যানালজি দিয়ে বোঝানো যায়। হ্যাঁ, লাইফের অনেক অ্যানালজি দিয়ে বোঝানো যায়। খুব সুন্দর একটা অ্যানালজি দিয়েছেন, মানে আমার এটা খুবই পছন্দ হয়েছে, যে গাড়ি বানানো আর গাড়ি চালানো দুটা জিনিস। গাড়ি বানাতে হলে আপনাকে ইঞ্জিনিয়ার হতে হবে, কিন্তু গাড়ি চালানোর জন্য আপনার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই। আপনার স্বাভাবিক কিছু সেন্স, স্কিল, চোখের পাওয়ার, হ্যাঁ, আপনার চিন্তা করার ক্ষমতা, এটুকু থাকলে আপনি একটা গাড়ি চালাতে পারবেন। ডিফারেন্ট স্কিল। আমাদের দেশে একদম সাধারণ মানুষ কি চমৎকার গাড়ি চালাচ্ছে, যারা বাস চালাচ্ছে, সিএনজি চালাচ্ছে, খুব সাধারণ মানুষ, কিন্তু কি অসাধারণ দক্ষতায় গাড়ি চালাচ্ছে। এবং কেউ যদি মনে করেন যে এই দক্ষতাটুকু আসলে ছোট করার উপায় নেই, আপনি গাড়ি চালানো এত সহজ না, এত সহজ না। যারা গাড়ি, মানে এই জন্য বলবো এটা শেখাটা ইম্পর্টেন্ট, যে আমার গাড়ি আছে। আপনি যেটা বলছেন যে আমাদের বাংলাদেশে ঢাকা শহরে গাড়ি চালানোর যে স্কিল, হ্যাঁ, মানে আমি তাদেরকে অ্যাপ্রিশিয়েট করি। অবিশ্বাস্য, ঠিক না? এইটা পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে কিন্তু সে কাজ করতে পারে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে গাড়িটা কোন ডিরেকশনে চালাবো। তিনটা জিনিস, গাড়ি বানানো, গাড়ি চালানো শেখা, আর গাড়ির ডিরেকশনটা কোন দিকে হবে। তা আমি মনে করি আমাদের কাজ করা উচিত উপরের দুইটা লেয়ারে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর সবচেয়ে আরও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডিরেকশনটা। আমি যদি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, আমার কাছে মনে হয় যে সবচেয়ে উপরেরটা। হ্যাঁ, কোথায় যাব, কারণ এই জায়গাটা একটা বড় গ্যাপ। মানে এই জায়গাটা গ্যাপের কারণে আমাদের কোম্পানিগুলা বা আমাদের যারা ডিসিশন মেকার, যারা ম্যানেজমেন্টে আছেন, সিদ্ধান্ত গ্রহণ করেন, তারা না এই ডেটা অ্যানালিটিক্স বা বিজনেস অ্যানালিটিক্সের ফুল বেনিফিট নিতে পারছেন না। রাইট। আচ্ছা, এখন আপনি কাছে আসতে চাই ডক্টর রহমান, আমি বলতে চাচ্ছি যারা আজকে এসএসসি পড়ছে, এইচএসসি পড়ছে, যারা আজকে আমাদের এই পডকাস্টটা শুনছে, যারা আগ্রহী ভবিষ্যতে ধরে একটা কিছু করতে পারে, তাদের চিন্তাভাবনা খোরাকের জন্য, লাইক এই ছেলেপেলেগুলি কি করতে পারে, মানে কি করলে, কোন জিনিসগুলি তাদের থাকলে, কোন আগ্রহ থাকলে তারা বিজনেস অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিটিক্সে তাদের যাওয়া উচিত, এই ডিরেকশনে তাদের আসা উচিত? জি, তো আমার অ্যান্সারটা প্রথমে হবে হচ্ছে সবার আসতে হবে, নট নেসেসারিলি। কারণ সবার প্রেফারেন্স, সবার ভালো লাগা একরকম না। হ্যাঁ, তো আমরা যেন অন্তত এটা খুব ইম্পর্টেন্ট বলে নেওয়া উচিত, যে মানে ডিমান্ড যেদিকে, মানুষ যেটা হাইপ, আমাকে সেদিকেই যেতে হবে, এই জিনিসটা বের হয়ে আসতে হবে। মানে বিজনেস অ্যানালিটিক্স মানে লাগছে দুনিয়াতে, গুড, তাই বলে আমার জন্য লাগবে কিনা, এটার জন্য একটা এক্সপ্লোর করার মানসিকতা থাকতে হবে। যে আমি অনেক কিছু এক্সপ্লোর করব, আমার ছোটোবেলায় যে হ্যাবিটগুলো আছে, সেগুলো প্যাশনগুলো এক্সপ্লোর করতে হবে। এইটা আমাকে প্রথমে, আমি ফার্স্টে চলে যাব না যে সবাইকে বলবো তোমরা এখানে আসো, নো, কারণ এটা ইম্পর্টেন্ট। কারণ আমাদের অনেক এরিয়াতে কাজ করার জায়গা আছে, আরও অনেক, মানে বা শুধু ডেটা বাদ দিয়ে কমিউনিকেশন বলি, মোটিভেশন বলি, আর্টস বলি, ফিলোসফি বলি, খুবই ইম্পর্টেন্ট জায়গা, মানে মোর ইম্পর্টেন্ট দেন বিজনেস অ্যানালিটিক্স। আচ্ছা, সেই লেয়ারটা গেল। এরপরে হচ্ছে যারা ডিসিশন নিয়েই ফেলেছে, আমি এক্সপ্লোর করেছি, আমার ভালো লাগছে। সবচেয়ে ইম্পর্টেন্ট কি, ভালো লাগতে হবে। ভালো লাগছে, আমার মনে হচ্ছে আমি ভালো করবো। দেন সেকেন্ড কোয়েশ্চেন, আমাকে এখন কোথায় পড়তে হবে, কি করতে হবে।
আমি বলবো আসলে পৃথিবীটা এখন চেঞ্জ হয়ে গেছে। এখন আসলে অনলাইনে আমি একজন যদি বলি সার্টিফিকেশনের কথাই যদি বলি, স্কিল আর্নিংয়ের কথাই বলি, এখন অনেক অনলাইন কোর্স আছে এবং কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে করে অনেক তারাই মানে আপনার যে ট্রেডিশনাল যে সার্টিফিকেশন ইউনিভার্সিটি সেখান থেকে বের হয়ে আসছে। প্রচুর সার্টিফিকেশন আছে, প্রচুর প্রফেশনাল সার্টিফিকেট বলি, আপনার নাম শুনে থাকবেন যে ইডিএক্স, কোর্সেরা, ইউডেমি, এগুলাতে ইনভেস্ট করে কিন্তু আমরা যে স্পেসিফিক স্কিলটা সেটা ডেভেলপ করে ফেলতে পারি, করে একটা পোর্টফোলিও বানাতে পারি। কিছু কাজ এগুলো করতে করতে কিছু কাজ আমার রেডি হয়ে যাবে। তারপর এই পোর্টফোলিও রেডি করে তার আমি মনে করি তখন জবের জন্য ট্রাই করা উচিত। জব বলতেও আমার যে ফুল টাইম জব করতে হবে এমন কোনো কথা নেই। এখন আপনারা আমরা জানি যে ফ্রিল্যান্সিং করা যায়, অনেক ধরনের রিমোট জব এখন ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার। এবং শুরুতে যেটা করতে হবে আমি মনে করি যে যারা ডেটা নিয়ে কাজ করে এটাই তাদের কাছে অ্যাপ্রোচ করতে হবে যে আমি তোমাদের সাথে কাজ করতে চাই। হ্যাঁ, হয়তো ফাইন্যান্সিয়ালি শুরুতে না হলেও আমাদেরকে অ্যাপ্রোচ করে এই অভিজ্ঞতাগুলো নিতে হবে। কারণ আমরা যখন পড়তে গিয়ে কিছু অভিজ্ঞতা হয়, অ্যাট দ্য সেম টাইম রিয়েল লাইফ যে ডেটা সেগুলো অভিজ্ঞতা ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট। এবং সেগুলোরও এখন ইন্টারনেটে বেশ কিছু প্ল্যাটফর্ম আছে, রিয়েল লাইফ ডেটা পাওয়া যায়। কিছু মানুষ সেগুলোকে নিয়ে কাজ করে অনেক কিছু আপলোড করে রাখছে। সো ওই জায়গাটা এক্সপ্লোর করতে হবে। মানে আমাকে একদম ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স পড়তে হবে, যদি হয় পড়তে পারি, পড়বো, সমস্যা নাই। কিন্তু না হলে লাইফ নষ্ট হয়ে যাবে না। অনেক ওয়ে আছে, অনেক ওয়ে আছে, অনেক ক্ষেত্রে অনেক ওয়ে আছে যেগুলো মানে ফাস্টার দ্যান দি ইউনিভার্সিটি সাইড। আচ্ছা, ধরেন আমি এইচএসসিতে পড়ি, জি, আমার কম্পিউটার সায়েন্স, আমি ভাবছি ডেটা অ্যানালিটিক্স নিয়ে বা বিজনেস অ্যানালিটিক্স নিয়ে আমি পড়তে চাই, তাহলে আমার কি কি স্কিল এখন আমি আস্তে আস্তে ডেভেলপ করতে পারি, কি সাজেস্ট করবেন? আমি বলবো যে যদি এইচএসসিতে পড়ি, এইচএসসিতে আমরা হয়তো কিছু লেভেলে প্রোগ্রামিং সম্পর্কে আমাদের কম্পিউটার কোর্স থাকে। আমি যেটা বাইরে দেখেছি কম্পিউটার কোর্স থাকে। তো এই কোন ল্যাঙ্গুয়েজ শিখলে আমার জন্য আপনি মনে করেন যে এখন যেটা হচ্ছে পাইথন, আমরা খুব পপুলার, আরও বেশ কিছু পাইথন বা আর খুবই ইজি। হ্যাঁ, এবং এগুলো ইজি, এগুলো প্রচুর টিউটোরিয়ালও অনেক কিছু আছে, ভর্তি আছে। সো এগুলো এক্সপ্লোর করতে পারে। আর আমি মনে করি যারা এইচএসসি পড়ছে তারা ইউটিউব, বিশেষ করে ইউটিউবটা কাজে লাগাতে পারে। শুধুমাত্র খালি দেখে যাবে, ওই এরিয়াটা খালি ঘন্টা বা ঘন্টা শুনে যাবে, হাতে ট্রাই করার দরকার নেই। খালি শুনে যাবে, শুনে একটা বার্ড আই ভিউ হওয়ার পরে দেন সে নিজেই বুঝতে পারবে আমাকে কোন জায়গায় নামতে হবে। হ্যাঁ, আমি টোটাল আইডিয়া দিয়ে দিবেন। হ্যাঁ, আমি এই জন্য কাউকে যখন আমাকে কেউ এসে বলে যে স্যার আমি এটা শিখতে চাই বা এটা জানতে চাই, আমি বলি যে আমি তোমাকে বলবো না কোন ল্যাঙ্গুয়েজ শেখো, তুমি বরঞ্চ ইউটিউবে গিয়ে একদিন 2 দিন কিছু ঘন্টা মানে 30 or 40 আওয়ার্স খালি শোনো, এক্সপ্লোর করো, খুঁজে বের করো কি বলছে ওরা, শুনে তুমি কিন্তু আমাকে অ্যান্সারটা খুব সুন্দর করে দিতে পারবে। হ্যাঁ, কোনটা তোমার জন্য বেস্ট ফিট, কোন জায়গাটা আমাকে এখন ফোকাস করতে হবে, প্ল্যান পাওয়া যাবে, যারা এক্সপার্ট তার প্ল্যান দিয়ে দিচ্ছে। সো আমি বলবো তাদেরকে সাজেশন দিব, তোমরা এক্সপ্লোর করো, সময়টা কাজে লাগাও। সময়টা কাজে লাগিয়ে প্রোগ্রামিং জানতে হবে, ডেটার অ্যাওয়ারনেস জানতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা যেটা মিস করে আসছি, আমরা ইউনিভার্সিটি খুবই অবহেলা করে আসছি, সেটা হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স আমরা অবহেলা করে আসছি। এখন আমি বলবো যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা অবহেলা করার মানে এটা আসলে আমরা যেভাবে পড়ি সেটা একটু ডিফিকাল্ট ওয়েতে পড়ি আমার কাছে মনে হয়। ট্রু। আমরা দেখা যায় স্ট্যাট কোর্সগুলোতে কিছু ঘুরে ফিরে কয়েকটা লেভেল পর্যন্ত যাওয়ার পরে কোর্স শেষ হয়ে যায়, ওখানেই শেষ। কিন্তু যখন বাস্তবে কাজ করতে আসে, আমি যখন পড়াতে গিয়েছি বা কাজ করতে গিয়েছি, তখন থেকে স্ট্যাট একটা বড় ফিল্ড। আমার আসলে দেওয়া উচিত ছিল, একটা কোর্সই থাকা উচিত ছিল আসলে পুরো স্ট্যাট ফিল্ডটা সম্পর্কে বার্ড আই ভিউ দেওয়া। ফার্স্টেই চলে যাওয়া না টি ভ্যালু, টি স্ট্যাটিস্টিক্স, গ্রাফ করে বের করে, না, তারপরে অ্যানোভা শুরুতে। কারণ এইটার আপনার দৌড় একটু পর্যায়ে গিয়ে দেখবেন কোর্স শেষ হয়ে যাবে, আমরা না লিঙ্ক করতে পারি না। পরে দেখা যায় ডেটা যখন আমাদের কাছে আসে অনেক কিছু করা যায়। তো এই জন্য আমি বলবো স্ট্যাট একটা ভালো কোর্স, সবাইকে বলছি আমরা যেটা অবহেলা করে আসছি, এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিল, রেদার দেন মানে এগুলা ক্যালকুলেট করতে জানা থেকে, প্রোগ্রাম করতে জানা থেকে, আসলে কেন করি প্রত্যেকটা জিনিস, এবং পুরো ফিল্ডটা যেন আমি দেখতে পাই এন্ড টু এন্ড। একটা খুব চমৎকার কথা বললেন যে আমি এই পুরো কোর্সে বা আমি যেটা নিয়ে পড়ছি, সেটা আমি ডেটা সায়েন্স নিয়ে পড়ি, কেন পড়ছি, কেন এই কোর্সটা দেওয়া হয়েছে, এটাকে রাখার মানে কি, এটা আমাকে কিভাবে হেল্প করবে, এই বার্ডস আই ভিউ দেওয়াটা শুরুতেই আমি মনে করি যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো কোর্সের জন্য এটা ইম্পর্টেন্ট। তাদের একটা এক মাসে ক্লাসেই হওয়া উচিত যে ভাই কোনটা কেন স্ট্যাটটা রাখতে, না থাকলে কি হতো, কেন কাজে লাগবে। এই ইম্পর্টেন্স, এই যে 10টা সাবজেক্ট বা 12টা সাবজেক্ট আমরা পড়াবো, হ্যাঁ কেন পড়াবো, জি, এটা না থাকলে কি হয়। একদম সেম কথা আমিও ফিল করেছি। আমরা যখন আন্ডারগ্রেড পাস করেছি,
কোনোদিন কেউ আমাদের বলে না দিন সেই হিসাবে পড়তে হবে, এটা কেন পড়তে হবে ভাই? ওয়াই? আমি আন্ডারগ্রেড পাস করে আসছি, আমি জানি এই কোর্সগুলো নিতে হবে, কিন্তু আমাকে একটা মানে কোর্স না হলে কিছু কাজ থাকা উচিত বা আমাদের কিছু অ্যাক্টিভিটিস করানো উচিত জোর করে, যে এই যে আমরা পুরো কোর্সটা পুরো আন্ডারগ্রেডের সিলেবাসটা বানিয়েছি, রাইট, এইগুলো কার সাথে কি কানেক্টেড, এক্স্যাক্টলি। কেন পড়ছে, তখন আমার স্টেট কোর্সটা আমি ইম্পর্টেন্ট মনে হবে, তখন আমার অনেক কোর্স ইম্পর্টেন্ট মনে হবে, তখন আমি কানেক্ট করতে, ডটগুলি কানেক্ট করতে পারবো, সেটাই, যে কোনটার থেকে কোনটার কার সাথে কিভাবে সম্পর্ক, কিভাবে রিলেশন। এবং আমার জব ফিল্ডে বের হয়ে আমরা যখন কাজ করব, কোন লাইনে কাজ করা যায়, মানে আমার সামনে ছবিটা থাকার পরে আমাকে যদি আমার এক্সপার্টরা বা ইউনিভার্সিটির প্রফেসররা বা যারা বা যে টিমটা ওনাদের বুঝান যে এই জায়গাগুলো কাজ করা যায়, সবই শিখবো, কিন্তু পরে তুমি যদি যেদিকে ফোকাস করবে সেটা এই সাবজেক্টগুলো, তখন আমার কিন্তু একটা প্ল্যান থাকবে, প্ল্যান থাকবে, আমি জানবো। নাহলে যেটা হয়েছে আমরা ফিল করেছি যে কোর্স কিছু শেষ করে আসছি, কিন্তু কেন করেছি জানি না, কোর্সের ভেতরেও যদি ঢুকি কিছু কন্টেন্ট পড়ে যাচ্ছি, কিন্তু কেন পড়ছি জানি না, কি কাজে লাগবে তাও জানি না। আমাদের স্কুল লাইফে তো আমরা উপপাদ্য পড়ছি, সম্পাদ্য পড়ছি, ভাব সম্প্রসারণ করছি, ইংলিশটা কোনটা কি কাজে লাগবে, কেন লাগবে, নো পিকচার। এই বিগার পিকচারটা ইম্পর্টেন্ট, এই বিগার পিকচারটা থাকলে তখন আমরা আসলে কন্ট্রিবিউট করতে পারবো। এক্স্যাক্টলি। এবং আমার মনে হয় যে প্রতিটা কোর্সের শুরুতেই এটা বলা উচিত, থাকা উচিত যে কেন আমরা এটা করব, কেন এই কোর্সের এই সাবজেক্টগুলো কেন আমরা পড়ছি, কেন এখানে আছে। এবং যখন ট্রাভেল করবো তখন আমরা দেখতে পাবো আমাদের পাথটা যাচ্ছে, রাইট, এই একটা আমাদের ক্লিয়ার পিকচার থাকতে হবে। কারণ দেখা যায় আমি যদি একটা ছোট জিনিস নিয়ে জেনে বের হই, আমার কাছে যেই সমস্যায় আসুক না কেন খালি আমি ওটা দিয়ে সলভ করার চেষ্টা করি, কিন্তু আমি যখন জানবো যে অনেক কিছু করা যায়, আমি তখন নিজে না পারলেও অন্তত রাইট পিপল খুঁজে বের করবো। So bigger picture is very important. Then I can find out myself যে that's the place where I fit in. এটা আমি অ্যাড করতে চাচ্ছিলাম আর কি, যে আমাদের যে কোম্পানিগুলো, আমি যেটা মানে ফিল করি যে আমাদের একটা গ্রুপ অফ পিপল আছে যারা বিজনেস ভালো বুঝেন, তারা টেকনোলজি নিয়ে অত ইনভলভ না। আরেকটা গ্রুপ অফ পিপল আছেন যারা টেকনোলজি, কোডিং, প্রোগ্রামিং খুবই টেকনিক্যাল। তো ওনারা বিজনেস প্রসেস সম্পর্কে আইডিয়া কম, বা মার্কেট কিভাবে রান করে। এই দুইটা গ্রুপকে কানেক্ট করার জন্য একটা গ্রুপ অফ পিপল দরকার। এখন আমরা যখনই মনে করি যে আমি একটু বিজনেস থেকে এদিকে আসবো, আমার কাছে আমরা ভেবে নেই কি ওই এন্ডটাই যেতে হবে, ওদিকেই যেতে হবে না, মাঝে একটা জায়গা আছে, এই মাঝের মানুষগুলো খুব ইম্পর্টেন্ট। এই মাঝের মানুষগুলো যারা ব্রিজ করবে, এই মাঝের মানুষগুলা, আমি যেটা বলি আমার ট্রেনিংগুলোতে বলি যে ডেটা অ্যাওয়ারনেস, ডেটা লিটারেসি, স্কিল, প্রোগ্রামিং পরে, ডেটা লিটারেসি ইম্পর্টেন্ট। কেন? যে ডেটা মানে কি, ডেটা কত রকম হতে পারে, এই ধরনের সমস্যা আসলে কীভাবে এক্সপ্লোর করতে হয়, কোন জায়গাটা হাত দিতে হবে, কোন কোয়েশ্চেনটা করতে হয়, কোন পিপলের কাছে যেতে হবে, এই একটা গ্রুপ থাকা দরকার। যারা কিনা কখনো প্রোগ্রামিং হয়তো স্কিল ডেভেলপ করার দরকার নেই, তারা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা দরকার নেই, কিন্তু তারা যেটা করতে পারেন যে প্রবলেমটা নিয়ে, যা টেকনিক্যালি শার্প, ডেটা নিয়ে আসলে ভার্টিক্যালি যারা স্কিল খুব ভালো, তাদের কাছে যাবেন। তারা যখন সলিউশন নিয়ে আসবেন, আমাদের প্রবলেম হয়ে যায় আমরা ওই সলিউশনটাকে বিশ্বাস করি অথবা ফেলে দিই। পুরোপুরি বিশ্বাস করি যে যেহেতু ওরা নিয়ে আসছেন এটাই মনে হয় ঠিক। নো, অনেক ক্ষেত্রে আমাদের কোশ্চেন করতে জানতে হবে যে আপনি যেটা নিয়ে আসলেন, আমি তো শুনেছি ওটা করা যায়, আমি তো জানি এটা করা যায়, এটা কেন করলেন, আপনি ইনসাইট দিয়ে আমাকে বুঝান। এই গ্রুপ অফ পিপলটা ডেভেলপ করাটা ভেরি ইম্পর্টেন্ট। মানে আমরা এখন যদি অনেক প্রফেশনাল প্রোগ্রাম আসছে যেগুলো যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, তাদেরকে আমরা প্রোগ্রামিং শেখাচ্ছি, স্কিল শেখাচ্ছি, অনেক ক্ষেত্রে আমি মনে হয় ওই লেয়ারটা বাদ দিয়ে আসা উচিত না। ওনার ফ্রাস্ট্রেটেড ফিল করবেন, অ্যাবসলিউটলি, ফ্রাস্ট্রেটেড ফিল করবেন যে আমি কোথায় যাচ্ছি। কিন্তু ওই পিকচার আসলে ওনারা ওই লাইনে কাজ করলেন, তারপর যদি কখনো ভালো ফিল করেন যে না আমি তো ভালো ফিল, আমি এটা ইন্টারেস্টেড ফিল করছি, ওনারা নিজেরা ডিসিশন নিয়ে আসতে যাবে। আচ্ছা, এখন আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, যে ধরুন আমরা তো এসএসসি এইচএসসির বাচ্চাদের কথা বললাম, অনেকে আছেন যে ডিগ্রি পড়ছেন, পাস কোর্স করছেন, বা বিভিন্ন কলেজে অনার্স করছেন, তারা ভাবছেন যে আচ্ছা, বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছেন, তারা অনেকে মনে করছেন যে আমার ফিউচার কি হবে না হবে, তারা এটা নিয়ে একটা চিন্তিত। এই লেভেলে মানুষদের যারা অলরেডি একটা সাবজেক্টে পড়ছেন, ধরো যাক বাংলা নিয়ে পড়ছেন, কেউ ইংরেজি নিয়ে পড়ছেন, কেউ ইতিহাস নিয়ে পড়ছেন, বিভিন্ন সাবজেক্টে পড়ছেন, এবং তারা ফিল করছে যে আমার এটার ফিউচার নাই। বুঝতে পেরেছি। এই যে মানুষগুলো যারা এখনই ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছেন, তাদেরকে কি কোনোভাবে আমরা হেল্প করতে পারি? জি, 100%। যারা পড়ছেন, প্রথমত আমি বলবো যে আমরা আমাদের বাংলাদেশের সোসাইটিতে আমরা কিছু সাবজেক্টকে আমরা আসলে মানে গুরুত্বপূর্ণ মনে করি না। আপনি যে সাবজেক্টগুলোর নাম বলেছেন খুবই ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো, হিস্ট্রি বলেন, ফিলোসফি বলেন, খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট।
আমি আমার আমার অনেক বয়সে আমি এটা বুঝতে পেরেছি যদিও, ঠিক আছে। আচ্ছা, এটা গেলো একটা বিষয়। সাবজেক্টই ইম্পর্টেন্ট কিন্তু স্কোপ কম কাজ করে, এবার আসি, মুশকিলটা এখানে। হ্যাঁ, আমাদের দেশে সেই সিস্টেম ডেভেলপ করেনি। সেই ক্ষেত্রে আমি বলবো আপনি যারা পড়ছেন সেটা ভালো মতো পড়েন কেন, আপনি যদি আপনি ডেটা নিয়ে কাজ করতে চান বা অন্য কোনো ফিল্ডে কাজ করতে চান, আপনি সেই নলেজটা লাগবে। কারণ সারা পৃথিবী এখন ইন্টারডিসিপ্লিনারি বলি আমরা। আপনি হিস্ট্রি ভালো জানেন, আপনার কাছে হিস্টোরিক্যাল ডেটা যদি আসে, কোনো হিস্টোরিক্যাল আপনি যেভাবে ইন্টারপ্রেট করবেন আমি পারবো না। আপনার কাছে লিটারেচার ডেটা যদি আসে, আমার কাছে সেটা ডিফারেন্ট, আমার কাছে মনে হবে খালি ডেটাই, কিন্তু আপনার কাছে প্যাটার্ন দেখতে পাবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট কি, ডেটা এক জিনিস আর প্যাটার্ন বোঝা আরেক জিনিস। আমরা যখন কম্পিউটার সায়েন্সে পড়তাম প্যাটার্ন রিকগনিশন, যেটা লাইফের জন্য প্রযোজ্য। মানে আমার লাইফে আমি যখন প্যাটার্ন দেখবো, আচ্ছা এই প্যাটার্নে এটা হতে পারে, ওই হতে হবে। একইভাবে আপনার যেই কোর্স পড়ছেন সেটা ভালো মতো পড়ার খুবই ইম্পর্টেন্ট, সেটা ইনসাইট বোঝার। পাশাপাশি আপনি অন্য স্কিল ডেভেলপ করেন, আপনি 100% বিশ্বাস রাখেন যে দুইটা যে কম্বিনেশন হবে সেটা সিনার্জি সামনে আসবে। আচ্ছা, তো এই যে যারা এখন আমি বললাম যে বিভিন্ন সাবজেক্টে পড়ছেন, তাদের পক্ষে তারা যদি চান যে আমি ডেটা অ্যানালিটিক্স বা বিজনেস অ্যানালিটিক্স নিয়ে পড়তে চাই, তাহলে তিনি কি করবেন বা কি সর্ট অফ স্কিল ডেভেলপমেন্ট করবেন? যারা অন্য ফিল্ডে পড়ছেন, জি, যেটা আমি বলছিলাম যে আমাদের রিসোর্স অ্যাভেলেবেল, যেটা ইম্পর্টেন্ট দরকার, একটা মেন্টর দরকার আমার কাছে মনে হয়। হ্যাঁ, তার মেন্টর কোথায় পাবো সেটা ঠিক আছে। হ্যাঁ, তো আমি বলবো যে অনেক ক্ষেত্রে এখন ইউটিউবে আমি যেটা একটু আগে বলেছি, যেহেতু ইন্টারনেট অ্যাভেলেবেল, ইন্টারনেট লাইন ভালো আছে, প্রতিদিন অ্যাটলিস্ট মানে 1-2 ঘন্টা জাস্ট শোনা, মানে ল্যাপটপ নিয়ে বসে আপনাকে কাজ করতে হবে না, শুনতে থাকেন 1-2 ঘন্টা 1 মাস ধরে শোনেন। আমি তো আমার স্টুডেন্টদেরকে বলি যারা খুব ব্যস্ত, আমি বলি অন্তত উইকেন্ডে একবেলা সকালে ফজরের সময় উঠে একদম 12টা পর্যন্ত আপনি খালি শুনেন। এইটা আপনি 1 মাস কন্টিনিউ করেন, 2 মাস কন্টিনিউ করেন। আচ্ছা, এইটা এমন কিছু, এটা দেখার পরে আপনার কিছু শর্ট টার্ম গোল তৈরি করেন। আপনি চাইবেন না আপনি কালকেই অমন হয়ে যাবেন, কেউ অমন হয় নাই কখনো। আমি যে আজকে পড়াচ্ছি, আমি সেটা একদিনে হই নাই, আমাকে একটা লম্বা প্রসিডিউরে যেতে হয়েছে 100%। মানে ওই লম্বা গল্প, কিন্তু যেতে হয়েছে। আমার যদিও ব্যাকগ্রাউন্ড ছিল আলহামদুলিল্লাহ কম্পিউটার সায়েন্স বা MBA, তারপর আমাকে লম্বা সময় পার করতে হয়েছে। সেটা অনেক অনেক বয়সে আমি হয়তো শুরু করেছি, কারণ জিনিসগুলো আসছেও নতুন। তো আপনাদের একটা 6 মাসের গোল থাকা উচিত, যে আমি 6 মাস পরে নিজেকে কই দেখতে চাই। যখন আপনার বার্ডে ভিউটা চলে আসবে, আপনি নিজে বুঝতে পারবেন যে আমার এই পুরো পিকচারটা পাওয়ার জন্য 6 মান্থে আমি এটা অ্যাচিভ করবো, আগামী 6 মান্থে এটা অ্যাচিভ করবো। এরকম কিছু গোল যদি থাকে, আপনি ভালো ফিল করবেন। এবং 6 মান্থ থেকে আরও ফার্দার ব্রেকডাউন করে আমরা যেটা প্রজেক্ট ম্যানেজমেন্ট বলি, WBS, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, এরকম একটা গোল নিজের জন্য তৈরি করেন। ফ্লেক্সিবল থাকেন, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লেক্সিবল থাকেন। কারণ এই গোল লাইফে চ্যালেঞ্জ আসবে, অনেক সময় গোল আমরা রাখতে পারবো না, ঠিক না? কিন্তু ফ্লেক্সিবল থাকেন, কিন্তু কন্টিনিউ করেন যে আমি এটা অ্যাচিভ করবো 3 মাস 6 মাস, এবং এইভাবে চিন্তা করেন আমি যা হতে চাই সেটা আজকে না, আমি 2 বছর পরে, 3 বছর পরে। এটা ইম্পর্টেন্ট। আর আরেকটা ব্যাপার বলতে চাই যে আমাদের বাংলাদেশের জব মার্কেটটা এখন যত দিন যাচ্ছে তত লিমিটেড হয়ে যাচ্ছে এবং স্কোপ কমে আসছে। আমাদের অনেকে আছেন বিভিন্ন রকম পেশা আছেন, কেউ ম্যানেজমেন্ট ট্রেইনি, কেউ আছেন অ্যাকাউন্টিং করছেন, কেউ ফাইন্যান্স করছেন, কেউ সেলসে আছেন, কেউ মার্কেটিংয়ে আছেন। তাদের পক্ষে কি সম্ভব বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালিটিক্সে কিছুটা এক্সপার্টিস ডেভেলপ করা? আমি শুধু সম্ভব বলবো না, আমি বলবো ইম্পর্টেন্ট। কারণ যারা বিভিন্ন লাইনে আছেন, সেলস বলেন, ফাইন্যান্স বলেন, সবাই ডেটা নিয়ে কাজ করছেন, HR বলেন, তাদের উচিত, আবার যেটা বলছি, এই স্কিলটা ডেভেলপ করা, যে ডেটা সায়েন্স। তাহলে তারা কি করবেন? এই যে আমরা HR এর কথা বললাম, ফাইন্যান্সের লোকের কথা বললাম, অ্যাকাউন্টিং বললাম, সেলস বললাম, মার্কেটিং বললাম, সব জায়গাতেই একদম মিনিমাম কি করতে পারে? একদম মিনিমাম তাদের যেটা শেখা উচিত, আমি যেটা একটু আগে বলছিলাম, যে এই যে শুনছি ডেটা সায়েন্স, এই যে বিজনেস অ্যানালিটিক্স, এটা পিকচারটা নেওয়া কিভাবে নিব, সেটা এখন আমাদের ট্রেনিং প্রোগ্রাম আছে বাংলাদেশে বেশ কিছু। আমি ABP-তে ট্রেনিং দিচ্ছি, রিমোটলি ট্রেনিং দিচ্ছি। ABP বেশ কিছু প্রোগ্রাম আছে, আমাদের এখানে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা আছে, এবং আরও হয়তো বাংলাদেশে আরও অন্যান্য জায়গায় আছে। এই ধরনের কোর্সে অন্তত এনরোল করলে যেটা হবে, যারা ইনস্ট্রাক্টর আছেন তাদের সঙ্গে একটা লাইভ ইন্টারাকশন যাওয়া যায়, এবং ওনাদের যেটা ফোকাস করতে হবে, সবাইকে ট্রেনার বলি এবং যারা আমরা পার্টিসিপেন্ট প্রোগ্রামগুলোতে, যে আমি সেলসে কাজ করছি, এই যে বিজনেস অ্যানালিটিক্স বলা হয়, এটার কম্পোনেন্টগুলো কি আমি জানতে চাই, এবং আমার সেলসের ডেটা দিয়ে আমি কি করতে পারি, এইটা একদম মিনিমাম লেভেলে প্রত্যেকটা মানুষের ম্যান্ডেটরি।
তার মানে যখন বিজনেস অ্যানালিস্ট আমার কোম্পানিতে থাকবে, আমি অ্যাজ এ সেলস ডিরেক্টর আমি তাকে জিজ্ঞেস করতে পারবো, ভাই আমাকে এই ডেটা দেন। আবার যখন আইডিয়াটা থাকবে তখন আমি তাকে ডিমান্ড করতে পারবো, এবং ওই ল্যাঙ্গুয়েজটা জানলে বিজনেস অ্যানালিস্টের পক্ষে সম্ভব আমাকে ফুল সাপোর্ট দেয়। আসলে যেটা হয়, আমি দেখেছি যারা বিজনেস অ্যানালিস্ট বা আমরা আসলে বিজনেস অ্যানালিটিক্স প্রফেশনাল, জি, তারা অনেক সময় ফ্রাস্ট্রেটেড ফিল করেন, তারা অনেকে বুঝাতে পারেন না। হ্যাঁ, যারা আসলে যাদেরকে ওনারা বেনিফিট দিতে চান, রাইট, তারা তাকে বুঝাতে পারছেন সার্ভিস দিবেন। যিনি নিতে চান উনিও বোঝাতে পারেন এক্স্যাক্টলি কি চান, উনি ওনার আইডিয়া নেই, উনি ভাবছেন হয়তো সবই ঘুরে ফিরে একই জিনিসই হবে না। আসলে অনেক কিছু করা যায়, ডিপেন্ড করে ডেটার উপরে, যেটা বলছিলাম। সো এই জন্য এই ল্যাঙ্গুয়েজটা জানা থাকলে দুজনের কমিউনিকেশনটা খুবই ফ্রুটফুল হবে। সো একজন যদি ভালো কেউ সেলস ম্যানেজার হতে চান, সেলস ডিরেক্টর হতে চান, সেলস অ্যাডমিনিস্ট্রেটর হতে চান, তার পক্ষে যদি বিজনেস অ্যানালিটিক্স সম্পর্কে আইডিয়া থাকে, তাহলে তিনি যে পরিমাণে এই ডেটাটাকে ফ্রুটফুল করতে পারবেন 100%। সেটা অন্য আর কেউ পারবে না। উনি ওনার So, আপনাকে বিজনেস অ্যানালিস্ট হতে হবে না, আপনাকে বিজনেস অ্যানালিটিক্স হতে হবে না, কিন্তু আপনার জবটা ভালো করে করার জন্য এক্স্যাক্টলি কারণ আপনি অলরেডি এই ডোমেইন এক্সপার্ট, এটা কিন্তু আমি পারবো না হয়তো। এক্স্যাক্টলি, হ্যাঁ, আপনার এই ডোমেইন এক্সপার্ট, আপনাকে এখন দরকার হচ্ছে আমার সঙ্গে কমিউনিকেট করা। হ্যাঁ, এবং এই জন্য আপনাকে জানতে হবে যে ফিল্ডটা কি, সবকিছু সম্পর্কে একটা আমি বলি ডিফারেন্ট ইনসাইট নেওয়া। হ্যাঁ, নট নেসেসারি টেকনিক্যাল ডিটেলসে যাওয়া দরকার নেই। দরকার নেই। মানে আমি যে আরেকটা ভাবি যে এইচআর প্রফেশনালস হিসেবে, আচ্ছা লোকে আমি যদি এই ডেটাগুলো বের করতে পারি, আচ্ছা লোকে ছুটি নেয়, বছরে কতক্ষণ ছুটি নেয়, কত পার্সেন্ট কোনটার জন্য ছুটি নেয়, কেন ছুটি নেয়, কোন সময়টা ছুটি নেয়, কোন অসুখের জন্য ছুটি নেয়, কোন বয়সে কি প্রেফারেন্সে কি কারণে ছুটি নেয়, এইগুলো যদি আপনি একটু টোটাল ডেটা আমি যদি আমার বিজনেস অ্যানালিটিক্সে বলতে পারি যে ভাই আমাকে এই ধরনের একটা করে দেন তো, তাহলে আমি কিন্তু পুরো প্যাটার্নটা দেখতে পাবো, সেই অনুযায়ী ঠিক করবো আমার এই জবের জন্য কি ধরনের লোক দরকার, কারণ তার ছুটি নেওয়ার হার এরকম, অসুস্থতার হার এরকম, তার প্রোডাকশন ক্যাপাসিটি এরকম, সেটা আমাকে হেল্প করবে। আপনি যেটা বলেছেন যে কিছু কাজ কিন্তু আমরা সবসময় করে আসি না, আমরা বলি ভিজুয়ালাইজেশন বলি, যে কিছু ডেটা দিয়ে আমরা কারেন্ট পিকচারটা জানার জন্য আমরা অনেক ধরনের জিনিসপত্র আসলে এক্সেল বা এই ধরনের টুলস দিয়ে ডেভেলপ করা যায় ইজিলি। হ্যাঁ, এটা কারেন্ট পিকচারটা জানার জন্য। কিন্তু আমরা যখন আসলে ডেটা দিয়ে ফুল বেনিফিটে নিতে চাই, তাহলে কিন্তু আরো কিছু আছে, প্রেডিকশন করা, প্রেডিকশন করা, সামনের দিকে যাওয়া। প্রেডিকশনের জন্য আমার ডেটা রেডিনেস কেমন লাগবে, ডেটা রেডিনেস খুব ইম্পর্টেন্ট। মানে আমি আবার যদি আসি যে আমি একটা ফ্যাক্টরির মধ্যে আছি, আমি দেখলাম যে আবার এই প্রোডাকশনে কোন এইজের, কোন লেভেলের, কোন এডুকেশনের মানুষগুলো হাইয়েস্ট লেভেল প্রোডাক্টিভিটি দিচ্ছে, যেটা আমরা বলি অনেক ক্ষেত্রে আমরা টেকনিক্যাল ভাষায় বলি ক্লাস্টারিং বলি। এক্স্যাক্টলি। সো ওয়ান্স আই নো যে এই টাইপের, এই ব্যাকগ্রাউন্ডের, এই বয়সের, এই লেভেলের লোকজন বেস্ট ফিট, তাহলে আমি যখন রিক্রুট করব ওই সেট অফ স্কিলস, ওই সেট অফ পিপল, ওই বয়স, ওই এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তাহলে আমি কম লোক দিয়ে অনেক বেশি প্রোডাকশন ইনশিওর করতে পারবো। সো হাউ বিজনেস অ্যানালিটিক্স ক্যান হেল্প আস, যে আমাকে একজন বেস্ট এইচআর ম্যানেজার কিন্তু এনশিওর করবো। আমি যখন একটা বেস্ট লোককে দিব, দেন আই এম দ্য বেস্ট এইচআর ম্যানেজার। সো আমাকে বিজনেস অ্যানালিস্ট হতে হবে না, কিন্তু বিজনেস অ্যানালিস্টের কাছ থেকে আদায় করার জন্য, ওই প্যাটার্নটা বোঝার জন্য আই শুড আন্ডারস্ট্যান্ড, প্রচুর কেস স্টাডি জানতে হবে। হ্যাঁ, কেসটা জানতে হবে, এটা করা হচ্ছে, এটা বাইরে এটা হচ্ছে, তখন কিন্তু তখন আমরা এই ভিজুয়ালাইজেশন যে লেয়ারটা, যেটা আমরা বলি খালি প্রেজেন্ট জানা, সেটা থেকে আরেকটা লেয়ারে উঠতে পারবো। তারপর এখন চলে আসছে আমরা ল্যাঙ্গুয়েজ মডেল বলি, যেগুলো দিয়ে আমরা কোম্পানির পলিসি বলেন বা আমাদের যে ডেইলি ইন্টারাকশনস আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা বলি আর কি ফাউন্ডেশনাল মডেল বলি, যেটা ফাউন্ডেশনাল মডেল মানে হচ্ছে LNM এর ভাষায় আমরা বলবো একটা মানুষ, হিউম্যান বিইং, যার ব্রেইনটা ডেভেলপড, সে কথা বলতে পারে, ফাউন্ডেশনাল মডেল বলি। তাকে আমার ডেটা দিয়ে ট্রেন আপ করতে পারি, আমার ইমেইল বলি, আমার পলিসি বলি, আমার অনেক কিছু দিয়ে ট্রেন আপ করতে পারি, ও কিন্তু আমার মতো করে কথা বলবে। কথা বলতে সে পারে অলরেডি, এই কথা বলার যে মেশিনটা, এটা আমাকে বানাতে হবে না, এটা বানানো আছে। যারা কম্পিউটার সায়েন্স পড়ছে তারা এগুলো বানাচ্ছে, আরও ইমপ্রুভ করছে। কিন্তু আমাকে এই যে অপরচুনিটিগুলো, এগুলো যদি আমাদের ম্যানেজমেন্ট লেভেলে বুঝতে পারেন, দেখতে পারেন, কেস স্টাডি দেখতে পারেন, তখন তারা কিন্তু অ্যাপ্রোচ করবেন, এবং ওই যারা কাজ করতে চান তাদের মধ্যে কমিউনিকেশনটা ফ্রুটফুল হবে। এই যেটা আবারও আমি পড়বো, ধর যে আমার এইচআর ম্যানেজার যদি এটা বুঝে যে আচ্ছা আমার কোন ধরনের লোকেরা বেশি চাকরি ছেড়ে চলে যাচ্ছে, তাদের প্যাটার্ন কি, তারা কোন ইউনিভার্সিটির, কোন লেভেলের, তার ব্যাকগ্রাউন্ড কি, কোন কি, এই ডিটেইলগুলো যদি সে বের করাটা ওয়ান টুর ব্যাপার, এবং কোন জায়গায় ট্রিগার হচ্ছে, তাহলে উনি যদি বিজনেস অ্যানালিস্ট বলেন, উনি চট করে ডাটা বের করে বলে দেবেন আপনার এই প্যারামিটার, তখন উনি বুঝবে যে এই লোকগুলিকে আমি কিভাবে ডিল করব।
তো তার পক্ষে কাজ করাটা কিন্তু অনেক ইজি। নাহলে উনি রেগুলার হায়ার করবে, রেগুলার চলে যাবে, রেগুলার হায়ার করবে, রেগুলার চলে যাবে, উনি বুঝতেই পারবেন না কেন এটা হচ্ছে, এবং উনি কিন্তু একটা ফেইলিওর। জি জি, এবং যারা টপে আছেন ডিসিশন মেকার, আমরা যেটা বলি একটা সিনিয়র লেভেল, ইভেন মিড লেভেলে যারা কাজ করছেন, যারা এই সেলস বা এইটা, তাদেরও এই মনে রাখতে হবে যে আমাকে এই ধরনের কাজগুলো বুঝতে হবে। এক্স্যাক্টলি, তারা যারা 6 লেভেলে যারা কাজ করে তাদের প্রত্যেকের একটা ডিটেল আইডিয়া থাকবে, তারা কাজ করেন কিন্তু আজকের জন্য না, ওয়ার্ক ফর টুমরো। এক্স্যাক্টলি। তার কাছে যত ডেটা থাকবে, যত প্রেডিকশন অ্যানালিসিস থাকবে, তার বেসিসে উনি সিদ্ধান্ত নেবেন আমি আগামীতে কি মেশিন আনবো, আগামীতে কোন প্রোডাকশনে যাব, আগামীতে কি প্রোডাক্ট নিয়ে আসবো, আগামীতে কোন মার্কেটে আমি পেনিট্রেট করব, আগামী নিয়ে উনি কাজ করেন। সো আগামী নিয়ে কাজ করতে হলো ডেটা অ্যানালিটিক্স লাগবেই। সুতরাং আপনি যেটা বলছিলেন যে সিনিয়র লেভেলে যত সিনিয়র হবে তার তত বেশি দরকার, কিন্তু ওনার বিজনেস অ্যানালিস্ট হওয়ার দরকার নেই। ওনার জানতে হবে বিজনেস অ্যানালিটিক্সকে দিয়ে কিভাবে কাজ বের করে রাখতে হয়, ডেটা বের করে রাখতে হয়। এই অ্যাওয়ারনেসটা কম থাকলে যেটা হয়, তখন যারা কাজ করছেন তারা একটা লেভেল পর্যন্ত হয়তো প্রোডাক্টটাকে ডেভেলপ করে ছেড়ে দেন, হ্যাঁ, যেটা ভালো না আসলে। এবং তাতে আসলে পুরা উনিও ডিসস্যাটিসফাইড থাকে, যার তো অনেক কিছু দিতে পারি, যারা নীতিই জানে না। আমরা যারা টেকনিক্যাল না, তখন আমাদের কাছে মনে হতে পারে এটা আসলে একটা হাইপ, এটার আসলে কোনো বেনিফিট নাই। কিন্তু আসলে যে মানে হয়তো আপনার প্রভাবে হয়তো যিনি ডেলিভার করছেন তিনি তো প্রোডাক্টটা একটু সেমি ফিনিশ বানিয়ে দিয়েছেন, এটাও বোঝার বিষয় আছে। কারণ এই প্রোডাক্টগুলো ডেভেলপ করার জন্য অনেক কিছু কাজ করার সময় লাগে, রিসোর্স লাগে, এটা যে আমি আন্ডারস্ট্যান্ডিং লাগে, বিজনেস প্রসেসটা বুঝতে হবে। আমি যদি এটা অ্যাপ্রিশিয়েট না করি, তাহলে আমার যে টিমমেট আমার জন্য প্রোডাক্টটা ডেভেলপ করছেন, উনি হয়তো একটা পর্যায়ে গেলে আমি লাভ নেই তো শুধু বরঞ্চ আমাকে অনেক রিসোর্স চেয়ে বসছি, অনেক জিনিসপত্র চেয়ে বসছি। আর নট অনলি দ্যাট, কোম্পানি ভাবে এই লোকরা এত টাকা দিয়ে রাখছে, এত দিয়ে রাখছে, আবার কামটা কি? সেটাই হোয়াট ইজ দ্য আউটপুট, বেনিফিট? কোনো বেনিফিট পাচ্ছে না, দূর বন্ধ করে দেয়। এই জন্য আসলে মানে 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 এইটা নিয়ে লিটারেসি, আমার যেটা মেইন যে কিওয়ার্ড, যেটা লিটারেসি, এটা আমি বিজনেস অ্যানালিটিক্স গুড, কিন্তু সবচেয়ে দেশে যদি আমি মনে করি বিজনেসকে ডেভেলপ করা মানে কি কোন কাজ এরিয়ায় কাজ করা দরকার, ডেটা লিটারেসি, ডেটা অ্যাওয়ারনেস। এক্স্যাক্টলি। তারপরে আপনি যেটা বলতে চাচ্ছেন যে একটা প্রতিষ্ঠানের সব লেভেলই, সব কর্মীদের মধ্যেই এই সচেতনতাটা গড়ে তোলা দরকার যে একটা ডেটাকে দিয়ে উনি কিভাবে ওনার জবকে বেটার করতে পারেন, উনি বেটার পারফর্ম করতে পারেন। উনি বেটার পারফর্ম করা মানে অর্গানাইজেশন বেটার পারফর্ম করা, অর্গানাইজেশন বেটার পারফর্ম করা মানে তার সাস্টেনেবিলিটি বেড়ে যাওয়া, তার প্রফিট বেড়ে যাওয়া, প্রফিট বেড়ে যাওয়া মানে ওনার স্যালারি বাড়া, ওনার পজিশন বাড়া, ওনার বোনাস বাড়া, মানে সবগুলো একটা আমরা যেটা বলি না ইথিক্স, নলেজ অফ ইথিক্স, এটা কিন্তু সব লেয়ারে লাগে। যেখানে যে কোম্পানির সবারই ইথিক্স সম্পর্কে আইডিয়া আছে, তা পুরো কোম্পানি কিন্তু একটু ঠিক না, আপলিফটেড, আপগ্রেডেড। একইভাবে ডেটাতে আসি, ডেটা সবার ভিতরে অ্যাওয়ারনেস থাকতে হবে, এটা অ্যাটলিস্ট মেক শিওর করতে হবে পুরো কোম্পানি। আপনি যাই বলবেন না কেন, যাই প্রোডাকশন করেন, যে কথাই বলেন না কেন, দ্যাট হ্যাজ টু বি সাপোর্টেড বাই ডেটা। আপনি যে বলছেন কিসের বেসিসে বলছেন, এটা কি আপনার অনুমান অর সাপোর্টেড বাই কালচারই চেঞ্জ হয়ে যাবে, কালচারই চেঞ্জ হয়ে যাবে। এবং যখনই কালচারটা হয়ে যাবে সাপোর্টেড অর ড্রিভেন বাই ডেটা, এভিডেন্স, ওই অর্গানাইজেশনকে এগিয়ে যাওয়া কেউ থামাতে পারবে না। এই কালচারটা চেঞ্জ না হলে দেখা যাবে আমরা যারা মেধাবী আমাদের কাজ করছে তাদেরকে রাখতে পারবো না। অফকোর্স আমরা বলি যে আমাদের তো 30 বছর বিগত 25 এত বছর চালায় আসছি, ইয়েস অফকোর্স আমাদের অ্যাজাম্পশনস আছে, অনুমান আছে, কিন্তু মার্কেট এখন এত ভলাটাইল, এত ভালনারেবল, অনেক সময় আমাদের প্রেডিকশনস, আমাদের অনুমান, আমাদের অভিজ্ঞতা বাইরে চলে যাচ্ছে। আর যেহেতু আমার হাতে এতদিন টুলস ছিল না, এখন যেহেতু টুলস আছে, স্টেথোস্কোপ আছে, তবে তো বুঝতেই পারি যে তার কফ আছে কিনা, সো হোয়াই শুডন্ট আই ইউজ ইট? এবং এই ডেটাগুলো ব্যবহার করে দেখা যায় আপনার বিজনেস অপরচুনিটি ওপেন হতে পারে। অবশ্যই যে আরো কোনো আমরা কি আরো হয়তো নতুন নতুন অনেক এরিয়া আছে যেটা আমি এই এলাকায় আমি একটা প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করছি, মেবি ওখানে আমি আরো 4টা প্রোডাক্ট আমার একই ডিস্ট্রিবিউশন কস্টে আমি আরো 4টা প্রোডাক্ট পেনিট্রেট করতে পারি, আমার ব্যবসাটাকে 4 টাইমস করে ফেলতে পারি। তো সেটাই আর কি, যে মানে আমাদের অ্যাওয়ারনেসটার জন্য কাজ করা দরকার। হ্যাঁ, তো তার মানে অ্যাওয়ারনেস বলতে আপনি এটা বলছেন যে ডেটাকে কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে কাজে লাগানো যেতে পারে, কিভাবে আমার কাজটাকে আরো সহজ করতে পারে, এফেক্টিভ করতে পারে, এই বোধটা, এই জানাটাই হচ্ছে ডেটা লিটারেসি। যে টার্মিনোলজি আমরা ব্যবহার করি
ডেটা লিটারেসি বলে একটু ভয় লাগে, বাপরে ডেটা লিটারেসি। বা এই যে যারা কাজ করছেন তারা আমরা বলি সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, ক্লাস্টারিং, এইসব নাম বলে তো ভয় লাগে। সেই শব্দগুলো আমাদের বুঝতে হবে যেগুলো আসলে মানে কি সহজ, কিন্তু ইভেন স্ট্যাটিস্টিক্স আমরা যে টি টেস্ট করি, অ্যানোভা করি, প্যারামেট্রিক টেস্ট, নন প্যারামেট্রিক টেস্ট, আমরা আমাদের এইসব জার্গন শুনলে ভয় লাগবে, কিন্তু যদি সহজ করে বুঝিয়ে বলি, হ্যাঁ সহজ ভাষায় বুঝিয়ে বলতে পারি, তাহলে এটা কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট ক্রিয়েট। এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট রোলটা প্লে করতে পারি হচ্ছে আমরা আসলে যারা পড়াচ্ছি, ট্রেনার, তাদের মাথায় তাদেরকে আসলে তাদের অ্যাওয়ারনেস আসতে হবে যে আসলে আমি কোন দিকে ফোকাস করব। পুরা দেশটাকে আগে একটা লেভেলে নিয়ে তারপর আপনি অন্য ইমপ্লিমেন্টেশনে যেতে পারবেন। এবং আপনি যেটা বলছিলেন যে সবচাইতে বেশি যেটা জরুরি বিজনেস অ্যানালিটিক্স এবং ডেটা অ্যানালিটিক্সকে আমাদের বাংলাদেশে স্ট্যাবলিশ করে একটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য, যে প্রথমে লোককে বোঝানো কেন লাগবে, সেটাই কি কাজে লাগবে, কিভাবে এটা আমাকে আপলিফট করবে, সেটাই, এবং এটা আমাকে কোন ডিরেকশনে নিয়ে যাবে। ওই যেটা আমরা গাড়ির কথা বলছিলাম, রাইট, হ্যাঁ, আমার ড্রাইভার পরে বানাবো, আগে সবাই অন্তত এগ্রি করি ডিরেকশনটা কি হবে, ভাই আমার গাড়ি একটা লাগবে, এখান থেকে এখানে গেলে আমি হেঁটে গেলে আমার 1 ঘন্টা লাগে, গাড়ি দিয়ে গেলে 10 মিনিটে পৌঁছে যাবো। গাড়িটা থাকলে আমার বেনিফিট, আমি ঢাকায় থাকি, আমি কোথায় যেতে পারবো, এবং সেটা কি গাড়ি দিয়ে যাব নাকি অন্য, আমি কোন ক্ষেত্রে মাইক্রোবাস ইউজ করব, কোন ক্ষেত্রে সিএনজি ইউজ করব, কোন ক্ষেত্রে মেট্রো ইউজ করব। ইভেন আমার নতুন আইডিয়া আসতে পারে যে হয়তো নতুন ভেহিকেল আনতে হবে। যখন আমরা এগ্রি করবো, দেন আপনি ড্রাইভার তৈরি করেন। আমি যদি ফার্স্টে চলে যাই সারা পৃথিবী খালি টেসলা চলতেছে, আমি টেসলাই আনবো, হবে না ভাই, কোন ক্ষেত্রে আপনার বাইসাইকেল লাগবে। 100% সেটাই আর কি, এবং সেটাই হচ্ছে। আমরা তখন মনে করি যে আচ্ছা ওই দেশে টেসলা ট্রেনিং দিচ্ছে, ড্রাইভার বানানো, আমি দেই, পরে আমার এখানে কাজ করছে না, আর না কাজ করার কারণে পুরো জিনিসটার ব্যাপারে আমাদের একটা নেগেটিভ কনোটেশন চলে আসে। এক্স্যাক্টলি। সুতরাং ওই ডিরেকশনটা যাওয়া, যে কোন জায়গার জন্য কোনটা ফিট, এন্ড দেন সেইভাবে কাজে লাগানো, দেন গেট দা। এবং আমি মনে করি আমাদের ইউনিভার্সিটিগুলোতে যে মাস্টার্স লেভেল বা ধরেন সিনিয়র লেভেলে যে ট্রেনিংগুলো হয়, এইখানে এই ধরনের ট্রেনিং আসা উচিত, যেটা বাইরে দেশে হচ্ছে। বাইরে দেশে হচ্ছে আমরা দেখি অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, এমআইটি, এসব জায়গায় কিন্তু ওরা প্রোগ্রাম ডেভেলপ করেন, এআই ট্রেনিং, যে এলএলএম। হ্যাঁ, নর্মালি আমরা কি যখনই হয় যে আচ্ছা এআই ট্রেনিং, ডেটা, তখন সাথে মনে ওরে বাপরে, এ তো একটা কঠিন ব্যাপার, সিএসসি পড়তে হবে। ভাই আপনি যখন, আমি মাঝে মধ্যে আমার সুযোগ হয় যে ইয়ে নিয়ে কথা বলার, আমি ডেটা সিকিউরিটি নিয়ে কথা বলি, অনলাইন সিকিউরিটি নিয়ে কথা বলি, সবাই ভাবে যে কি যে আমি বুয়েটে সিএসসি থেকে পাস। আমি বলছি না ভাই, আপনি আপনার জিমেইলকে কিভাবে সুরক্ষিত করবেন, ফেসবুককে কিভাবে সুরক্ষিত করবেন, কিভাবে ফিশিং থেকে নিজেকে হেল্প রাখবেন, এটা জানার জন্য আপনার কোনো ডেটা সায়েন্টিস্ট, কোনো কম্পিউটার সায়েন্স জানার দরকার নেই। এটা সাধারণ জ্ঞান, এবং খুবই স্যাটিসফাইং একটা নলেজ। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে টপ ইউনিভার্সিটিগুলোর কাছে প্রোগ্রাম আছে, যারা সিনিয়র ম্যানেজমেন্টকে, তারা এই ধরনের এআই অ্যাওয়ারনেস, এই ধরনের প্রোগ্রাম, তারা 6 মাস 9 মাস বিভিন্ন ধরনের কোর্স আছে। এবং এই বিষয়গুলো রাইটলি সেইড, এই ডেটাকে কিভাবে কাজে লাগানো যায়, এটা অ্যাওয়ারনেস, ডেটা লিটারেসি যেটাকে আপনি বলছেন, যে ডেটাকে কীভাবে কাজে লাগানো যায়, এটা আমাদের যে কোনো প্রতিষ্ঠান, সেটা সরকারি হোক বেসরকারি হোক, নিচের থেকে শুরু করে একেবারে টপ চেয়ারম্যান পর্যন্ত, বোর্ড মেম্বার পর্যন্ত, প্রত্যেকের এটা জানা এবং বোঝাটা এখন এই মুহূর্তে ম্যান্ডেটরি। এবং আমাদের ইউনিভার্সিটিগুলার আমি বলবো তাদের এই ধরনের প্রোগ্রাম ডেভেলপ করা উচিত। এক্স্যাক্টলি, যে কোন ধরনের স্টুডেন্টকে আমরা শেখাতে পারি, এটা শেখাতে হলে এটা জব মার্কেট কি, এটার ফিউচার কি, কি ধরনের কোর্সগুলো, এগুলো সব আপনি ডেটা সায়েন্স থেকে পেয়ে যাবেন। কোন ধরনের ছেলেপেলকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি, কত পার্সেন্ট আমার স্কলারশিপ দিতে হবে, কত আমি ফিজ রাখতে পারি, কত কিছু আছে। আমি যেটা এমফাসাইজ করছি যে কিছু ইউনিভার্সিটি কিন্তু অলরেডি আমি দেখছি তারা বিজনেস অ্যানালিটিক্সের ব্যাচেলর মাস্টার্স প্রোগ্রাম নিয়ে আসছে। আমি যেটা চাচ্ছিলাম যে ধরেন এই যে ডিপ্লোমা লেভেল বা এই ধরনের শর্ট কোর্স ম্যানেজমেন্ট লেভেলের জন্য, মানে তাদেরকে আগে ডিরেকশন, ওই যে লিটারেসির কথা বলছি, ডিরেকশন এন্ড লিটারেসি, ওই ধরনের কিছু কোর্স বা ইউনিভার্সিটি ডেভেলপ করে ম্যানেজমেন্ট যারা কাজ করছে, অনেক সিনিয়র, অনেক বছর কাজের অভিজ্ঞতা, ডোমেইন তারা খুব ভালো জানেন, তাদের জন্য মানে একটা কাস্টমাইজড কিছু প্রোগ্রাম, তখন দেখা যাবে এটার ইম্প্যাক্ট কিন্তু অনেক জায়গায় পড়বে। হয়তো তিনি তখন দেখবেন যে তার কোম্পানির কাউকে স্কলারশিপ দিচ্ছেন, তুমি শিখে আসো। রাইট। সো যারা আমাদের এখন বিভিন্ন পর্যায়ে, প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে যারা কাজ করছে, তাদের সবারই লিটারেসি এবং ডিরেকশনটা জানা থাকা দরকার। এর মধ্যে কেউ যদি সিদ্ধান্ত নেন, বিশেষ করে যারা মাত্র ক্যারিয়ার শুরু করেছেন, 1 বছর 2 বছর 3 বছর বা 5 বছর ক্যারিয়ার শুরু করেছেন, ফ্রেশ গ্র্যাজুয়েটস যারা আছেন,
অলরেডি পাশ করে বেরিয়েছেন, কিন্তু সিএসসিতে পড়ছেন না, হয়তো এইচআরে পড়ছেন, পড়ছেন, তারা যদি সিদ্ধান্ত নেন যে তিনি বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালিটিক্সে নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার গড়বেন, এটা তার কাছে ভালো মনে হচ্ছে, তিনি ইন্টারেস্টেড ফিল করছেন, সেক্ষেত্রে তিনি কি করতে পারেন? আচ্ছা, এটা একটা গুড কোয়েশ্চেন। যারা অলরেডি কাজ করছেন, ভেরি গুড কোয়েশ্চেন আসলে। তো আমি যেটা দেখতে পাই, যারা কোনো একটা ফিল্ডে কাজ করছেন, এইচআর বা সেলস, তারা যদি ডিসিশন নেয় যে আমি ওদিকে যাব, আমি বলি যে আসলে দুইভাবে যাওয়া যায়। একটা হচ্ছে আমরা রোল খোঁজা, মানে টাইটেল খোঁজা আর রোল খোঁজা। হ্যাঁ, টাইটেল মানে কি? আচ্ছা বলছি, যেমন প্রজেক্ট ম্যানেজমেন্ট। অনেকে লাইফের একটা পর্যায়ে বা শুরুতে হয়তো ভাবছে যে আমি মনে হয় প্রজেক্ট ম্যানেজমেন্ট ভালো করবো। আচ্ছা, আপনার যদি মনে হয় আপনি প্রজেক্ট ভালো ইন্টারেস্ট ফিল করছেন, টাইটেল খোঁজা মানে আপনি এখন জব খোঁজা শুরু করবেন, প্রজেক্ট ম্যানেজার, এই ধরনের নামগুলো, প্রজেক্ট কোঅর্ডিনেটর। কিন্তু এটা টাইটেল খোঁজা। আর রোল খোঁজা মানে হচ্ছে আচ্ছা আমি যে কাজ করছি বর্তমানে, এর মধ্যে কি প্রজেক্ট নাই, এর মধ্যে কি প্রজেক্ট ম্যানেজ স্কিলকে আমি আনতে পারি না, এই রোলটা, এটা আমার টাইটেল ডিফারেন্ট হোক, ঠিক না? একইভাবে ডেটার ক্ষেত্রে আমি বলবো, যারা মনে করছেন বিজনেস অ্যানালিস্টে কাজ করতে চাই, আমি বলবো আপনি যদি সত্যিকার ইন্টারেস্টেড হন, ওইটাতে যেন না যে আমি এখন জব খোঁজা শুরু করি বিজনেস অ্যানালিটিক্স প্রফেশনাল বা ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট। না, আপনি তো আমি আমি চিন্তা করতে পারি না কোনো জব যেখানে ডেটা নাই। আপনি যে ডেটা নিয়ে কাজ করছেন, এইটার মধ্যে আপনি রোলটা আনেন, টাইটেল ভুলে যান। রোলটা এনে আপনি দেখেন যে এর মধ্যে কি করা যায়। বা এটা খুব সুন্দর কথা বললেন যে টাইটেল ভুলে যান, রোলটা আনেন। অর্থাৎ একজন বিজনেস অ্যানালিটিক্স, আমি ধরি এইচআর এর যদি আমি লোক হই, এইচআর ম্যানেজার, তাহলে বিজনেস অ্যানালিটিক্স কিভাবে হেল্প করতে পারে, ডেটাকে কিভাবে কাজে লাগাতে পারে, কোন কোন জায়গায় লাগাতে পারে, এইটা নিয়ে আমি কাজ করি। আপনি নিজের উদ্যোগ নিয়ে কাজ করেন, যেহেতু আপনি ওদিকে প্যাশন পাচ্ছেন, গুড। আপনি নিজের উদ্যোগ নিয়ে এই ডেটার মধ্যে আর কি করা যায় আপনি আস্তে অ্যাড করেন। অবশ্যই আপনার অপরচুনিটি আসবে, প্রেজেন্ট করার আসবে, আজকে হোক কালকে আপনার অপরচুনিটি আসবে, যখন মানুষ মানে আপনার কোম্পানি কলিগরা দেখবেন যে আপনি এর মধ্যে ভ্যালু অ্যাড করেছেন, ঠিক না? তখন আসলে এইটাও এক ধরনের মোটিভেট করা আপনার কলিগদেরকে যে ওদিকে যাওয়ার ব্যাপারে, ঠিক আছে? তো এবং আপনিও যে স্কিলগুলো ডেভেলপ করবেন, আপনি পরবর্তীতে আপনি যদি মনে করেন এখানে, আমি যেটা বিশ্বাস করি, আমরা যে এই ধরনের কাজ দেখাতে পারি, একটা যে কোনো ভালো কোম্পানি আপনাকে আরও রোল দিবে, আপনাকে আরও প্রজেক্ট দিবে। আপনি একটু আগে একটা কথা বলছিলেন, আমার এখন এই মুহূর্তে মনে পড়লো। আপনি বলছিলেন যে একটা হচ্ছে ডেভেলপার, যিনি টুলসগুলো ডেভেলপ করে দিবেন, একজন হচ্ছেন ইউজার। আপনি বলছিলেন মাঝখানে একটা জায়গা থাকা দরকার, যিনি ডেভেলপার না, আবার সরাসরি ইউজার বটে, কিন্তু যার টেকনিক্যাল নো হাউটা আছে কিছুটা এবং বিজনেস প্রসেসটা জানা আছে, এই যে মিডের জায়গাটা, এই জায়গাটায় এনারা রোল প্লে করতে পারেন যার আগ্রহ আছে। এই জায়গাটা প্লে করতে এই প্রসেসটা জেনে উনি বিজনেস অ্যানালিস্ট যিনি আছেন তাকে বলবেন যে আবার এই টাইপের জিনিস দরকার, এটা দরকার, এই মিড পয়েন্ট, এই ব্রিজিংটা তিনি করতে পারেন। এবং তাহলে কিন্তু উনি কিন্তু একটা এক্সট্রা লেয়ার অ্যাড করলেন, এক্সট্রা ভ্যালু অ্যাড করলেন, এবং কোম্পানিতে কিন্তু ওনার অবস্থানটা অনেক দৃঢ় হবে, অনেক। এই ধরনের মানুষ খুবই, এবং তাকে ফায়ার করা খুব ডিফিকাল্ট হবে। হি ইজ দ্য লাস্ট পারসন টু বি ফায়ার্ড। 100%। এই ধরনের মানুষ পাওয়া যায় না আসলে, এবং এই ধরনের মানে এটা নিজেরও উদ্যোগ থাকতে হবে। এক্স্যাক্টলি। এবং আজকালকার দিনে আমরা দেখতে পাচ্ছি, স্পেশালি যদি আমি বলি পশ্চিমের কথা যদি বলি, এমনকি ইন্টেল বলি, মাইক্রোসফট বলি, সব জায়গাতে আমরা প্রায় পত্রিকায় দেখি 3,000 লোক, 5,000 লোক ছাঁটাই হয়ে গেছে, এবং সমস্ত বড় বড় কর্পোরেটগুলি তো লোকের সমানে ছাঁটাই হচ্ছে প্রচুর। বাংলাদেশেও হচ্ছে, আমরা হয়তো ওইভাবে পেপারে আসে না। আমরা কিছুদিন আগে একটা শুনেছি, একটা ব্যাংকেও এরকম হাজার হাজার লোককে ছাঁটাই করেছে, বিভিন্ন টেলিকম কোম্পানি ছাঁটাই করছে। সো এখন এই ছাঁটাই হবেই, ইনএভিটেবল, আপনি থামাতে পারবেন না। জব সংকুচিত হবে, কারণ টেকনোলজি নিয়ে নিচ্ছে। কিভাবে আপনি আপনাকে সুরক্ষিত রাখবেন, নিজেকে ছাঁটাইয়ের হাত থেকে বাঁচাবেন? যখন আপনার কাছে একটার বদলে 2টা বা 3টা স্কিল থাকবে, মাল্টি স্কিল থাকবে, দেন ইউ আর দ্য লাস্ট পারসন টু বি ফায়ার্ড। যিনি ডট কানেক্ট করতে পারেন, হ্যাঁ, তাকে আমি ছাড়বো কি জন্য, ঠিক না? যে এই লোক আমার বিজনেসও জানে, অ্যানালিটিক্সের আন্ডারস্ট্যান্ডিংও আছে। কারণ আমি যাদেরকে হয়তো আমার ছাঁটাই করাটা আসলে মানে বিজনেস যেহেতু অনেক ক্ষেত্রে ভালো, আসলে আমি বলবো মানে পুরো ইন্ডাস্ট্রির জন্য ভালো, এখানে আমাদের এফিসিয়েন্সি আসে, স্পেশালাইজেশন তৈরি হয়। তো যারা চলে যাচ্ছেন তারা আরেকটা কোম্পানিতে জয়েন করছেন, এক্স্যাক্টলি, তারা ওই কোম্পানিটাকে ডেভেলপ করছেন। এবং আমি বলবো যে এই লোকগুলো যদি থাকে যারা কানেক্টিং দ্য ডটস করতে পারেন, তারা কিন্তু আউটসোর্সিং কোম্পানি বা অন্য কোম্পানিতে কাজটা নিয়ে আসতে পারবেন। যেই টিমটা আগে হয়তো আমার
আমার কোম্পানিতে ছিল সেই টিমটা হয়তো এখন অন্য নাম দিয়ে চলে যাচ্ছে, কিন্তু তাদের সঙ্গে যে কমিউনিকেট করার কাজটা ওদের থেকে বের করে নিয়ে আসা, এই মানুষগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা বেশ কিছু টেলিকম কোম্পানিকে জানি যেখানে 5,000-7,000 লোক কাজ করতো, এখন তারা স্লিপ ডাউন করে 1,500 চলে এসেছে। 1,500 কারা ওরা? আপনি খোঁজ নিয়ে দেখবেন তারা হচ্ছে যারা বার্ড আই ভিউ আছে, যারা কানেক্ট করতে জানেন। কারণ এই লোকগুলো যে আমার থাকে, যেই সার্ভিসটা ওনারা ইন্টারনাল টিম থেকে আগে নিয়ে আসছিলেন, এই টিমটা চলে গেলেও ঠিক ওই টিম থেকে, বাইরের টিম থেকে তারা নিয়ে আসবেন কাজটা। এক্স্যাক্টলি। এবং এই যে 4,000 লোক চলে গেছেন, তারা কিন্তু বসে নাই, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে জয়েন করছে এবং সেটাকে কিন্তু ওই লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের জ্ঞানটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সো এই জন্য মানে যেখানে কাজ করছি সেই কাজেরটাকে মেক সেন্স করা, আরও কি হচ্ছে আশপাশে খবর নেওয়া, যে এইটা আমাদের কীভাবে ভ্যালুয়েট করা যায়, এইটা আমাদের সবারই সবসময় চেষ্টা থাকা উচিত। এবং আমি যদি মানে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আমাদের ধর্মের একটা বড় একটা মানে অ্যাপ্রোচ হচ্ছে যা করব এক্সিলেন্স সহকারে করবো। অ্যাবসলিউটলি বি দ্য বেস্ট। হ্যাঁ, বি দ্য বেস্ট। এবং এই এক্সিলেন্স সহকারে করার জন্য আমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সিলেন্স কাকে বলে, কি হতে পারে, এগুলো যদি আমি জানি অন্তত এই এরপরে যে নাও যাই, এই নলেজটা ইটসেলফ ইজ ইম্পর্টেন্ট। ডক্টর নোমান, বেশ কিছু জিনিস আপনার কাছ থেকে পেলাম, যদি একটু সামারাইজ করি তার মধ্যে একটা হচ্ছে যে ডেটা অ্যানালিটিক্স বা বিজনেস অ্যানালিটিক্সটা আজকের যুগের জন্য সারা দুনিয়া তো বটেই, বাংলাদেশের জন্য খুবই জরুরি। কারণ ডেটা ছাড়া একটা প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া অলমোস্ট অসম্ভব। এক্সেল করা, তাকে টিকিয়ে রাখা, প্রফিটেবল করা ইম্পসিবল ব্যাপার। ইট হ্যাজ টু বি ডেটা ড্রিভেন। সুতরাং কারা করবেন? একটা হচ্ছে যারা সিএসসি পড়ছেন, যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করছেন, তারা হচ্ছে ডেভেলপমেন্ট, টুলস ডেভেলপমেন্টে কাজ করবেন, ঠিক আছে? সেটার মধ্যে একটা যাবেন। এর বাইরেও কি ডেটা অ্যানালিটিক্স লাগবে না? হ্যাঁ লাগবে। কাদের লাগবে? একেবারে এক্সিকিউটিভ থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত, বোর্ড অফ ট্রাস্টিস পর্যন্ত, ডিরেক্টরদের পর্যন্ত। কেন? কারণ এই প্রতিষ্ঠানের সব এমপ্লয়ীদের যত বেশি আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে ডেটা কি করে তাদের সাহায্য করে, তারা তত বেশি এটার বেনিফিটটা বের করে আনতে পারবে। সো এই যে ডেটা লিটারেসি বলছিলেন আপনি, অর্থাৎ কি করে বিজনেস ডেটাকে আমার দৈনন্দিন কাজে লাগানো যায়। আমি যে রোলেই থাকি না কেন, আমি সেলসে থাকি, মার্কেটিংয়ে থাকি, এইচআরে থাকি, ফাইন্যান্সে থাকি, প্রোডাকশনে থাকি, ইট ডাজন্ট ম্যাটার। প্রত্যেকটা রোলই ডেটা ব্যবহার করার স্কোপ আছে। আমি কত ভালোভাবে সেটা ব্যবহার করতে পারি, এই ধারণাটা থাকাটা ভীষণ ম্যান্ডেটরি আজকালকার দিনে। সুতরাং দিস ইজ ইউ আর সেইং ডেটা লিটারেসি। এবং আরেকটা বলছেন মাঝখানের একটা পয়েন্ট, যে যার ডেটা লিটারেসি থাকবে প্লাস এটা কি করে কাজ করে তার নো হাউটাও কিছুটা জানা থাকবে, যিনি তার রিকোয়ারমেন্টটা বিজনেস অ্যানালিস্টকে বোঝাতে পারবেন তার টার্মিনোলজি অনুযায়ী, বিজনেস প্রসেসটাকে বোঝাতে, ভাষাটা জানা। এবং যিনি এই নো হাউটা জানবেন, অ্যাট দ্য সেম টাইম বিজনেসটা জানবেন, তিনি হবেন প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেট, যাকে প্রতিষ্ঠান ছাড়বে না, কারণ উনি পারেন রাইট কোশ্চেন করতে। এক্স্যাক্টলি। সুতরাং এই যে অ্যাওয়ারনেস, এই যে ডেটা অ্যাওয়ারনেস বলি, ডেটা লিটারেসি বলি, এটা জানাটা জরুরি। নাও এটা জানার জন্য আপনি বলেছেন যে ইউটিউবকে শোনা, প্রতিদিন শোনা, রেগুলার জানা, এটা খুব ইম্পর্টেন্ট। স্কুল কলেজের ছেলে মেয়েদের জন্য আপনি পরামর্শ দিয়েছেন যে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে, স্পেশালি উইথ পাইথন, তারপর পরে C++, জাভা, এগুলো যদি শিখতে পারে, দ্যাটস অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ। এবং যারা অলরেডি প্রফেশনে আছে, তারাও যদি এখন নিজেদের অন্তত সব দিনে 1 ঘন্টা অন্তত যদি তারা ব্যয় করেন, যদি পডকাস্টগুলো শোনেন, ইউটিউবে গিয়ে একটু সার্চ করেন যে ডেটা অ্যানালিটিক্স কিভাবে কাজ করে, কি ভাবে করা যায়, আচ্ছা এইচআরে কিভাবে ডেটা অ্যানালিটিক্সকে কাজে লাগানো যায়, ডেটাকে কাজে লাগানো যায়, এই সম্পর্কে প্রচুর টেডএক্স আছে, বিভিন্ন রকম লেকচার আছে। এগুলো জাস্ট শুনে যান, কিছু করতে হবে না, 1 মাস ধরে শোনেন, ব্লুটুথ হেডফোন দিয়ে শুনে যান। এবং 1 মাস পরে যে পারসেপশনটা তৈরি হবে, that is $1 million. Different layer, complete different layer. Then you are ready for the next level. Then you will know যে আপনাকে কি করতে হবে। সো এই টোটালটার জন্য যারা এসএসসি, এইচএসসি দিচ্ছেন, যারা আন্ডারগ্র্যাড করছেন, যারা আন্ডারগ্র্যাড শেষ করেছেন, ফ্রেশ গ্রাজুয়েটস, কিংবা যারা অলরেডি প্রফেশনে বিভিন্ন জায়গায় আছেন, এমনকি ম্যানেজার, ডিরেক্টর, সিএক্সও, সিইও, বোর্ড অফ ট্রাস্টিস, প্রত্যেকের জন্যই উচিত যেটা বিজনেস অ্যানালিটিক্সের শর্ট কোর্সগুলো করা। আমাদের আপনি যেটা বলছিলেন যে ডক্টর নোমান, আপনি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করাচ্ছেন একাডেমি অফ বিজনেস প্রফেশনালসে,
এবং সেখানেও কিন্তু মেইনলি ফোকাস করছেন আপনি ডেটা লিটারেসির উপরে, mainly আমি এবং কি করে এটাকে ব্যবহার করা যায়, কি করে চাইতে হয়, তাই না? কারণ বিজনেস অ্যানালিস্ট এবং বিজনেস ডেটা অ্যানালিস্ট তৈরি করা একটা সময়ের ব্যাপার। সেজন্য আপনার 4 বছর 6 বছরের কোর্স লাগবে, পড়াশোনা করতে হবে প্রপারলি। সেটা 6 মাসের 1 বছরের কোর্স হবে না, কিন্তু দ্য আন্ডারস্ট্যান্ডিং and how to use, how to maximize the benefit of data analytics, এইগুলো এই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা যেটা কোর্স আপনি সরাসরি করছেন, তা আমাদের জন্য সৌভাগ্য একাডেমি অফ বিজনেস প্রফেশনালস যে আপনার মতন এরকম একটা প্রফেশনাল এই কোর্সটা সরাসরি পরিচালনা করছেন এবং এই লিটারেসি দিচ্ছেন। সো এই সব লেভেলে এসএসসি, এইচএসসি, আন্ডারগ্র্যাড যারা করছে, ফ্রেশ গ্রাজুয়েটস, প্রফেশনালস এবং টপ প্রফেশনাল, তাদের সবার জন্য আসলে এই কোর্সটা ম্যান্ডেটরি। এবং এটা আমাদের একটা ম্যাপটা সম্পর্কে আইডিয়া দিবে, পুরা যেটা ল্যান্ডস্কেপ, আমি বলি ল্যান্ডস্কেপ, ডেটা ল্যান্ডস্কেপ। এই ডেটা ল্যান্ডস্কেপটা জানতে হবে, ডেটা লিটারেসি, টোটাল ছবিটা। আমরা যখন একটা অ্যাপার্টমেন্ট কিনতে যাই তখন আমাকে টোটাল ল্যান্ডস্কেপটা দেখায়, জায়গাটা এতখানি, পাশে খেলার মাঠ, এখানে এটা আছে, এখানে বিল্ডিং, ছাদে এটা আছে। এই ল্যান্ডস্কেপটা টোটাল ছবিটা যখন আমি দেখতে পাবো, তখন আমি দেন আই ক্যান মেক ঠিক ইট করতে পারবো কোন জায়গায় দরকার। বেস্ট ইউজ অফ ইট। থ্যাংক ইউ সো মাচ ডক্টর নোমান, আজকে আমাদেরকে একটা দারুণ ইনসাইটফুল ছবি উপহার দিলেন যে বিজনেস অ্যানালিটিক্স মানে কি, কারা হতে পারে এবং আমাদের কাদের কাদের এই কাজে লাগতে পারে। আমার মনে হয় যে এই ছবিটা আমাদের সবার জানা দরকার ছিল, দেখা দরকার ছিল। থ্যাংক ইউ যে আপনি আমাদেরকে আজকে এই আলোচনার মধ্যে দিয়ে খুব ছোট ছোট সিম্পল এক্সাম্পল দেখিয়েছেন। তার মধ্যে আমি গাড়ির এক্সাম্পলটা কখনো ভুলবো না, যে গাড়ি বানানো একদল বানায়, আরেক দল চালায়, কিন্তু যারা চালায় তাদেরই লোকের সংখ্যাটা বেশি। সুতরাং আমরা একটা প্রতিষ্ঠানের যে কোনো জায়গাতেই কাজ করতে পারি, এইচআরে করতে পারি, ফাইন্যান্সে করতে পারি, অ্যাকাউন্টসে করতে পারি, মার্কেটিংয়ে। ইটস লাইক ড্রাইভিং দ্য টুলস, ড্রাইভিং দ্য ডেটা, এবং কিভাবে ড্রাইভ করব, কিভাবে সেটা কাজে লাগাবো, কোথায় যাব এবং কোথায় যাব, সেটা ইম্পর্টেন্ট। আর এটা যত ভালো আমরা জানবো তত ভালো আমি গাড়ি ড্রাইভ করতে পারবো। এবং আমি যদি এমফেসাইজ করি জাস্ট দুইটা ফ্রেজ, সেটা হচ্ছে ডেটা লিটারেসি আর এটা হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স ল্যান্ডস্কেপ। এটা দুইটা জিনিস জানাটা খুব ইম্পর্টেন্ট এখন আর কি। আপনাকেও ধন্যবাদ এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আর এটা আমার জন্য একটা খুব ভালো অপরচুনিটি যে আমি এবিপি বা এই ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছি, যারা ইয়াং প্রফেশনাল, যারা এদিকে আসতে চান। তো আমি যদি সামারাইজ করি, আমি দুইটা ফ্রেজকে খুবই এমফেসাইজ করতে চাই আজকে আলোচনার পরে। একটা হচ্ছে ডেটা লিটারেসি, যেটা আমি বারবার বলছি, আর হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স ল্যান্ডস্কেপ। এই জিনিসটা জানাটা খুবই প্রয়োজনীয়। আর আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি বলবো এটা আমার জন্য একটা খুব গুড অপরচুনিটি যে আমি বাইরে থেকেও এবিপি এবং এই ধরনের যারা ইনস্টিটিউশন আছে তাদের মধ্যে কাজ করার সুযোগ পাচ্ছি। যারা ইয়াং প্রফেশনাল যারা আসতে চান তাদের সঙ্গে আমার ইন্টারেকশনের যে সুযোগটা হচ্ছে, এটা ইনভ্যালুয়েবল। আমি আশা করব আরও সুযোগ তৈরি হবে এই ধরনের কাজ করার। নিশ্চয়ই নিশ্চয়ই। ডক্টর নোমান, আপনি বলছিলেন যে এটা আমাদের রেসপন্সিবিলিটি। আমরা যখন পড়াশোনা করেছি, আমরা যখন শিখেছি, তখন আমাদের সুযোগ হয়নি কেউ আমাদেরকে এগুলো বলুন, হ্যাঁ, যে কিভাবে করতে হয়, কোথায় তাকাতে হয়, কি করতে হয়। আমরা ঠেকে 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 শিখেছি। এবং আমরা এখন এসে মনে করি আমরা যেটা অনেক কষ্ট করে শিখেছি, সেই জিনিসটা যদি আমরা আমাদের যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চায়, ভবিষ্যৎ গড়তে চায়, তাদেরকে যদি সামান্য একটু বলতে পারি, একটু বোঝাতে পারি, যদি তাদের একটু আলো দিতে পারি, সেটা আমাদের জন্য অনেক বড়, দেশকে ফিরিয়ে দেওয়ার মতো কিছু একটা। অ্যাবসলিউটলি, অ্যান্ড ইটস আওয়ার রেসপন্সিবিলিটি অ্যাজ ইউ সেড। অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ নিশ্চয়ই আগামীতে আপনার সাথে আমরা আবার বসবো, আবার অনেক গল্প করব, আরও নতুন কিছু ইনসাইটফুল আইডিয়াজ নিয়ে আপনার সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং এবিপির সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। এবং আমি নিশ্চিত আপনারা যারা এবিপির সাথে আছেন, যেসব শিক্ষার্থী ভাইরা বোনেরা আছেন এবং যারা ইয়াং প্রফেশনালস আছেন, তারা আজকের এই পডকাস্টটা থেকে অনেকগুলো জিনিস বিজনেস অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিটিক্স নিয়ে ক্লিয়ার হয়ে গেলেন। আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং আপনাদের মাল্টি স্কিল বাড়তে থাকুক। ভালো থাকবেন। ABP, Making Professionals.